তাহলে দেখো, আগের দিন আমরা ওই বায়ুমণ্ডলটা শুরু করেছিলাম, তাই তো? তো আজকে আমরা প্রথমে শুরু করব ওজোন ক্ষয় দিয়ে, ওজোন ডিপ্লিশন। ঠিক আছে, তোমরা হেডিং করে নাও খাতাতে, ওজোন ক্ষয়। ওজোন ক্ষয় বা হচ্ছে গিয়ে ওজোন ডিপ্লিশন। এখন দুই একটা কথা না বললেই নয়, যে ওজোন গ্যাসকে আবিষ্কার করেন বা ওজোন স্তরকে আবিষ্কার করেন বা হচ্ছে ওজোন ক্ষয় আবিষ্কার করেন, এগুলো একটু জেনে রাখুন। আমি এই সাইড করে লিখে রাখছি। তাহলে প্রথম ওজোন গ্যাসের যে আবিষ্কর্তা, ওনার নাম হচ্ছে, প্রথম ওজোন গ্যাস আবিষ্কার করেছিলেন হচ্ছে গিয়ে ক্রিস্টান ফ্রেডরিক স্কোনবি বলে একজন ছিলেন। তাহলে আমি শর্টে লিখছি স্কোনবি, ওর পুরোপুরি নাম হচ্ছে গিয়ে ক্রিস্টান ফ্রেডরিক স্কোনবি, একজন জার্মান ছিলেন। ঠিক আছে, জার্মান একজন তোমার বিজ্ঞানী ছিলেন। উনি প্রথম ওজোন যে গ্যাস, সেই ওজোন গ্যাস কিন্তু প্রথম উনি আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো, ওজোন স্তর, আমাদের যে বায়ুমণ্ডলে যে ওজোন স্তর আছে, সেই ওজোন স্তর কে আবিষ্কার করেন? না, বায়ুমণ্ডলের ওজোন যে স্তর, সেই স্তর আবিষ্কার করেন হেনরি বুসান। আর তার সাথে আরেকজন ছিলেন হেনরি বুসান, হেনরি বুসান আর চার্লস ফেব্রি। কে ছিলেন? ও হচ্ছে গিয়ে তোমার চার্লস ফেব্রি, চার্লস ফেব্রি। তারপর আছে কি তোমার ওজনের যে ক্ষয়, ওজনের যে ডিপ্লিশন ওজোন লেয়ারের, এটা কে আবিষ্কার করেছিলেন? না, এটা আবিষ্কার করেছিলেন ওই যে পড়ো, ফারম্যান সাংক্লিন। ঠিক আছে, ওজোন ক্ষয় তাহলে ফারম্যান বা হচ্ছে গিয়ে সাংক্লিন। আচ্ছা, এদিকটা ইয়ে হয়ে যাচ্ছে, সাংক্লিন। এটা আবিষ্কার করেছিলেন 1985 সালে, মনে রাখবে। কত? 1985 সালে। কত? না, 1985 সালে। 1985 সালে। এখন ওজোন ক্ষয়ে যাওয়ার আগে কিছু কোশ্চেন আমি এখানে মেনশন করছি। দেখো, কোশ্চেন গুলো যদি আমরা পরপর ক্লারিফাই করার চেষ্টা করি, তাহলে আমরা ওজোন ক্ষয় পুরোপুরি ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে কি না, প্রথমে আমরা বলতে পারি যে ওজোন ক্ষয় জিনিসটা কি। আচ্ছা, প্রথমে আমরা বলতে পারি যে ওজোন ক্ষয় কি, ওজোন ক্ষয় জিনিসটা কি। 1 নাম্বার কোশ্চেন, ওজোন ক্ষয় কি। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে গিয়ে যে ওজনের যে ক্ষয়টা হচ্ছে, সেই ক্ষয়টা মেরুতেই কেন হচ্ছে। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেন আছে যে ওজনের যে ক্ষয়, ওজনের ক্ষয় মেরুতে কেন বেশি হচ্ছে, তাই তো? মেরুতে, মেরুতে কেন বেশি? এই কোশ্চেন গুলো সলভ করলেই আমরা সবকিছুর আনসার পেয়ে যাব। আবার আরেকটা কোশ্চেন এখানে আছে যে উত্তর মেরুর তুলনায় দক্ষিণ মেরুতে, দক্ষিণ মেরুতে ওজনের ক্ষয় কেন বেশি হচ্ছে? দক্ষিণ মেরুতে ওজনের ক্ষয় কেন বেশি হচ্ছে? ওজনের ক্ষয় কেন বেশি? এটা একটা কোশ্চেন। তারপরে আরো একটা কোশ্চেন আমরা এখানে পুট করতে পারি যে আমাদের সমস্ত যে পরিবেশ দূষণ, অ্যাকচুয়ালি ওজোন ক্ষয়ের জন্য দায়ী কে? ক্লোরিন গ্যাস। ঠিক আছে, সেই ক্লোরিন গ্যাস কোথায় সব থেকে বেশি উৎপত্তি হয়? না, যেখানে সব থেকে বেশি পরিবেশ দূষণ হয়। তাহলে পরিবেশ দূষণ কোথায় হয়? না, আমাদের হচ্ছে গিয়ে ক্রান্তীয়, উপক্রান্তীয় বা আমাদের যে নিরক্ষীয় অঞ্চলে, সে সমস্ত অঞ্চল থেকে তোমার হচ্ছে গিয়ে ওই যে ক্লোরিনের যে ইয়েটা, সেটা বেরিয়ে আসে। সুতরাং আমাদের দুই মেরুতে পরিবেশ দূষণ তো একেবারে নেই বললেই চলে। তাহলে সেখানে ক্লোরিন গুলো গেল কি করে? ক্লোরিনের যে অ্যাটমস গুলো আছে, সেই ক্লোরিনের অ্যাটমস গুলো সেখানে গেল কি করে? ঠিক আছে, ফোকাসের প্রবলেম ঠিক হয়ে যাবে। ওটা ঠিক হবে, ফোকাসের প্রবলেমটা। তাহলে আমরা পরের কোশ্চেন আমরা বলতে পারি যে মেরুতে পরিবেশ দূষণ নেই, মেরুতে দূষণ ছাড়াই, দূষণ ছাড়াই, দূষণ ছাড়াই ক্লোরিন অ্যাটম গুলো, ক্লোরিন যে অণুগুলো, সেগুলো গেল কিভাবে? অণু কিভাবে গেল? কিভাবে গেল কোথায়? না, মেরু অঞ্চল। হয়েছে। এই যে তোমার 4টে যে কোশ্চেন রেখেছি, 4টে কোশ্চেনের আমরা যদি সলভ করতে পারি, তাহলে আমরা পুরো ওজোন ক্ষয় জিনিসটা বুঝতে পারবো। এখন তার আগে তোমাদেরকে বুঝতে হবে ওজোন ক্ষয়, যে ওজোন ক্ষয়ের যে ব্যাপার, সেই ওজোন ক্ষয় জিনিসটা কি। অ্যাকচুয়ালি এমনটা নয় তো যে ওজোন ক্ষয় পুরোপুরি তোমার যে ওজোন লেয়ার, সেই ওজোন লেয়ার হচ্ছে গিয়ে ছিদ্র হয়ে গেছে বা হোল হয়ে গেছে, এরকমটা নয়। আমাদের যে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে যে ওজনের যে কনসেন্ট্রেশনটা আছে, কত? 15 থেকে 35
কিমি বা হচ্ছে গিয়ে 19 থেকে 30 কিমি, বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে। এই যে ওজনের যে কনসেন্ট্রেশন, মানে এখানে থিকনেস সব থেকে বেশি আছে, ঠিক আছে, এখানে থিকনেস সব থেকে বেশি আছে। কোথাও কোথাও এই যে থিকনেসটা, ওজোন লেয়ারের যে থিকনেসটা, এই থিকনেসটা কমে গেছে আর কি। কমে যাওয়ার ফলে কি হবে, সেখানে ইউভি রে সহজেই প্রবেশ করতে পারবে। এই যে থিকনেসটা কমে যাওয়া, এই থিকনেস কমে যাওয়াটাকেই কিন্তু আমরা বলি ওজনের ক্ষয়, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে জানতে হবে যে ওজনের যে গ্যাস, ওজনের গ্যাস যে ওজোন যে গ্যাসটা আছে O3 যে গ্যাস, সেই ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হচ্ছে। না, ওজনের আমরা জানি সংকেত হচ্ছে O3। এখন আমি কি বললাম, 15 থেকে যে 35 কিলোমিটারের মধ্যে আছে, এখানে এখানে দুটো কন্ডিশন আছে। কি কন্ডিশন? যেটাকে তোমার বলা হয় চ্যাপম্যান কোএফিসিয়েন্ট। দেখো পরপর আমি স্টেপ বাই স্টেপ আসছি। কি বলা হয়? চ্যাপম্যান কোএফিসিয়েন্ট। এই চ্যাপম্যান কোএফিসিয়েন্ট কি? একজন চ্যাপম্যান বলে একজন বিজ্ঞানী ছিলেন, উনি প্রথম এটা পর্যবেক্ষণ করেছিলেন বলে এটাকে চ্যাপম্যান কোএফিসিয়েন্ট বলা হয়। এখন এখানে কি হচ্ছে, চ্যাপম্যান কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সে বা আমাদের পৃথিবীতে প্রত্যেকটা জিনিসে প্রকৃতির নিয়মে সৃষ্টি হয় এবং প্রকৃতির নিয়মে ধ্বংস হয়। এটা হচ্ছে গিয়ে একটা ইটারনাল রুলস আর কি। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, আবার যে ধ্বংস আছে তার সৃষ্টি আছে, একটা অনবরত সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওজনও তার কিন্তু ব্যতিক্রম নয়। এখন কি হচ্ছে, এই যে ওজোন লেয়ার, এখন চ্যাপম্যান কোএফিসিয়েন্ট কি হচ্ছে, চ্যাপম্যান কোএফিসিয়েন্ট হচ্ছে কি একটা নির্দিষ্ট পরিমাণ ডেনসিটি থাকতে হবে এবং কিসের, গ্যাসের ডেনসিটি থাকতে হবে এবং প্রেসার থাকতে হবে। আমরা আর ফিজিক্সের দিকে যাচ্ছি না, চ্যাপম্যান কোএফিসিয়েন্ট মনে রাখবে, একটা নির্দিষ্ট প্রেসার এবং হচ্ছে গিয়ে নির্দিষ্ট মলিকিউলস গুলো খুব কাছাকাছি থাকতে হবে। কাছাকাছি থাকার ফলে এমন একটা কন্ডিশন সৃষ্টি হবে, সেই কন্ডিশনে কি হবে, সেই কন্ডিশনে অক্সিজেনের যে অ্যাটম গুলো আছে সেগুলো আস্তে আস্তে তোমার ওজনে পরিণত হবে। এখন ওজোন গ্যাসের একটা পূর্ব শর্ত আমরা বললাম চ্যাপম্যান কোএফিসিয়েন্ট। তার মানে হচ্ছে কি, এখানে এরকম ধরো দুটো কন্টেনার আছে, এখানে হচ্ছে কি O2, এখানে O। আবার একটা কন্টেনার আছে, এখানে O2 আছে, O আছে, O2 আছে, O আছে, O2 আছে, O আছে, O2 আছে, O আছে। তো আমরা জানি যে O2 এর সাথে O যুক্ত হয়ে কি সৃষ্টি করে, O3 সৃষ্টি করে। সুতরাং তোমরা বলো, এখানে ডিসটেন্সটা সব থেকে বেশি আছে, এখানে ডিসটেন্স সব থেকে বেশি আছে, তার মানে চ্যাপম্যান কোএফিসিয়েন্ট কম আছে। এখানে ওজোন সৃষ্টির সম্ভাবনা খুবই কম, কিন্তু এখানে অক্সিজেন পরমাণু এবং অক্সিজেনের অণুগুলো খুব কাছাকাছি করার জন্য কি, তারা নিজেদের মধ্যে প্রেসারে আছে, চাপে আছে। এই চাপের ফলে কি হবে, এখানে যখন ইউভি রে পড়বে, আল্ট্রাভায়োলেট রে পড়বে, তখন কি হবে, এই যে তোমার O2 প্লাস O কি সৃষ্টি করবে, O3 সৃষ্টি করবে। এটা ন্যাচারাল ওয়েতে হবে। তাহলে একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো যে চ্যাপম্যান কোএফিসিয়েন্ট কি, এমন একটা কন্ডিশন যে কন্ডিশনে অক্সিজেন পরমাণু সাথে অক্সিজেন একটি অণু যুক্ত হয়ে O3 সৃষ্টি করে। এটা একটা নির্দিষ্ট প্রেসার থাকবে এবং মলিকিউলস গুলো খুব কাছাকাছি থাকবে। এটা হচ্ছে কি চ্যাপম্যান কোএফিসিয়েন্ট। এখন দেখো, তাহলে ওজোন যে গ্যাস, সেই গ্যাস সৃষ্টি হতে গেলে আমার কি লাগছে না, প্রথমেই সূর্যালোক লাগছে। সূর্যালোকের কি লাগছে, সূর্যালোকের যে ইউভি রে আছে, অতি বেগুনি যে রশ্মি, সেই অতি বেগুনি রশ্মি কিন্তু আমার লাগবে। সুতরাং তোমরা যদি একটু ভালো করে দেখো, নিরক্ষীয় অঞ্চলে কি, যে সারা বছর ধরে সূর্যরশ্মি কি লম্বভাবে পড়ে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তার কারণে কি হবে, তার কারণে সেখানে O3 যে জেনারেল সৃষ্টিটা, O3 যে সৃষ্টিটা সেটা সব থেকে বেশি হবে। এবং যত তুমি পোলের দিকে যাবে, তত তুমি কিন্তু ইটা তত তুমি যে O3 সৃষ্টির যে তোমার পর্যায়গুলো থাকবে বা স্পিডটা থাকবে, সেগুলো আস্তে 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 কমতে থাকবে। কিন্তু তা সত্ত্বেও পোলের দিকে তুমি আবার ওজোন গ্যাসের ডেনসিটি বেশি পাবে। এটাও পরে আসছে যে ওজোন গ্যাসের ডেনসিটি কেন নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলক কম, পোলের দিকে তুলনামূলক বেশি। এখন ব্যাপার হচ্ছে কি, আমি কি বললাম যে প্রতিটা জিনিসে প্রকৃতির নিয়মে সৃষ্টি হয় এবং প্রকৃতির নিয়মে ধ্বংস হয়। তাহলে ওজোন গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, ওজোন গ্যাসে কি বললাম যে O2 এবং O, এইটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া। এর সাথে ইউভি রে যখন পড়ছে তখন সেটা সৃষ্টি হচ্ছে O3 তে। এখন এই O3 তে কি হচ্ছে, O3 তে আবার ধরো যদি ইউভি রে পড়ে, তখন O3 কি হয়, O3 আবার O2 এবং O তে ভেঙে যায়। O2 এবং O তে ভেঙে যায়। এই প্রক্রিয়াটা কন্টিনিউ চলতেই থাকে। তাহলে যেখানে সূর্যের উপস্থিতি সব থেকে বেশি বা সূর্যালোক সব থেকে বেশি, সেখানে এই O3 ফরমেশন প্রক্রিয়াটা সব থেকে বেশি কুইক এবং ফাস্ট। এবং যেখানে সূর্যালোক কম, সেখানে এই প্রক্রিয়াটা
তুলনামূলকভাবে অনেকটাই কম। এখন এই যে O3 সৃষ্টি হচ্ছে কোথায়? নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে সবথেকে বেশি হচ্ছে, কারণ এখানে আমরা জানি ইনসোলেশনের পরিমাণ সবথেকে বেশি। এখন এই অঞ্চলে সৃষ্টি হওয়ার পর এই যে O3 যে অ্যাটমস গুলো তৈরি হচ্ছে, O3 যে অ্যাটমস গুলো তৈরি হচ্ছে, এগুলো কি হচ্ছে? এগুলো আমরা তোমার পড়েছি না? ট্রাইসেলুলার মডেল পড়েছি না? বা মেরিডোনিয়াল তোমার হচ্ছে গিয়ে সার্কুলেশন, মানে দ্রাঘিমাংশ বরাবর বায়ুর যে সঞ্চালন, ঠিক আছে? দ্রাঘিমাংশ বরাবর যে বায়ুর সঞ্চালন, সেই বায়ুর সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে? বায়ুর সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে, এটা আমি দেখাই কি হবে দেখো। এখান থেকে কি হবে, এটা ধরো নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল, এটা হচ্ছে পোল, ঠিক আছে? এখান থেকে কি হবে, এখান থেকে বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে যে দ্রাঘিমাংশ যে সঞ্চালন, বায়ুর যে সঞ্চালন, সেই প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, সেই প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে O3 যে হচ্ছে গিয়ে অ্যাটমস গুলো, সেই অ্যাটমস গুলো পৌঁছাবে, সেই অ্যাটমস গুলো পৌঁছাবে মেরুর দিকে। এবার মেরুতে গিয়ে তোমার ওইগুলো, যেহেতু মেরুতে তোমার বায়ুর হচ্ছে গিয়ে মিশ্রণ কম হয়, ঠিক আছে, বা এয়ার মাস তুলনামূলকভাবে একই রকম বৈশিষ্ট্য থাকে, এয়ার মাসের একই রকমের বৈশিষ্ট্য থাকে, মিক্সিং অফ এয়ার খুব কম হয়, ওই জন্য কি হয়, পোলে গিয়ে এই ক্লোরিন অণুগুলো আস্তে আস্তে জমা হতে থাকে এবং সেখানে বসে যেতে থাকে। তাহলে দেখো, এই ক্লোরিন অ্যাটম, সরি এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে ওজোন O3 গুলো এখানে জমা হতে থাকে। সুতরাং কি হবে, সুতরাং এখানে আমরা ডেনসিটি বেশি পাবো, এখানে আমরা ডেনসিটি বেশি পাবো কার? হচ্ছে কি তোমার যে ওজোন লেয়ার আছে, সেই ওজোন লেয়ারের ডেনসিটি মেরুতে বেশি পাবো। এখন কথা হচ্ছে, মেরুতে বেশি থাকা সত্ত্বেও তোমার হচ্ছে গিয়ে এখানে কেন লেয়ারটা এখন কমে গেছে বা ক্ষয়ে গেছে? সেম প্রসেস, এই যে মেরিডোনাল যে হচ্ছে কি তোমার দ্রাঘিমাংশ বরাবর যে বায়ু সঞ্চালন, দ্রাঘিমাংশ বরাবর বায়ু সঞ্চালন, যে ট্রাইসেলুলার মডেল বলো, ঠিক আছে, বা এঙ্গুলার মোমেন্টামের জন্য, এগুলো আমরা পরে আসবো। কি হচ্ছে, এখান থেকে নিরক্ষীয় অঞ্চল থেকে যেমন O3 যাচ্ছে, এবং ক্রান্তীয় অঞ্চল থেকে যেমন O3 যাচ্ছে, বা মিড ল্যাটিটিউড থেকে O3 যাচ্ছে, সেরকম এই জায়গাগুলো থেকে কি ক্লোরিনের বিভিন্ন অ্যাটমও গিয়ে এখানে গিয়ে পৌঁছাচ্ছে, এবং ক্লোরিনের বিভিন্ন অ্যাটম এখানে গিয়ে পৌঁছালে কি হচ্ছে, O3 আর হচ্ছে কি ক্লোরিনের অ্যাটম এখানে জমা হচ্ছে। এবং পরবর্তীতে যখন হচ্ছে কি সূর্যালোক দেখা যাবে, বা স্প্রিং যেটাকে বসন্তকাল বলে, যখন 6 মাস দিন থাকে, সেই সময় সূর্যালোকের উপস্থিতিতে এই যে ক্লোরিন অ্যাটম O3 সাথে বিক্রিয়া করবে, এবং ওই O3 কে O2 এবং ওতে ভেঙে দেবো। এই ভাঙার প্রক্রিয়াটাতে আমরা পরে আসছি, ঠিক আছে? ভাঙার প্রক্রিয়াটাতে আমরা পরে আসছি। সুতরাং এই অবধি দেখো, এই অবধি কি হলো, এই অবধি হচ্ছে কি আমরা দেখলাম যে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হচ্ছে, না সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের একটি পরমাণু অক্সিজেনের একটি অণুর সাথে মিশে গিয়ে ওজোন গ্যাস সৃষ্টি করছে, এবং এই ওজোন গ্যাস ক্রান্তীয় বা নিরক্ষীয় বা হচ্ছে কি তোমার মধ্য অক্ষাংশীয় অঞ্চল থেকে বিভিন্ন হচ্ছে কি তোমার যে বায়ু সঞ্চালন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে এই অঞ্চলগুলোর থেকে মেরুর দিকে আস্তে আস্তে ট্রাভেল করছে, ঠিক আছে? মেরুর দিকে আস্তে আস্তে ট্রাভেল করছে, এবং এর সাথে কে ট্রাভেল করছে, ওজোন গ্যাস যেমন ট্রাভেল করছে, এর সাথে ওই যে ক্লোরিনের যে আমার অণুগুলো সিএফসি, এবং সিএফসির উৎস কি আমরা জানি, সিএফসির উৎস এই যে তোমার রেফ্রিজারেট, বা হচ্ছে গিয়ে তোমার এসি, বা হচ্ছে বিভিন্ন ধরনের ফোম, বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে যে পারফিউম, বডি স্প্রে, এগুলোতে সব সিএফসি আছে। এই সিএফসির মধ্যে কি ক্লোরোফ্লোরোকার্বন, এই যে ফ্লোরিন, এই ফ্লোরো মানে হচ্ছে ফ্লোরিন, এই ফ্লোরিন থেকে হচ্ছে গিয়ে তোমার যে ক্লোরিন অ্যাটম, সেগুলো হচ্ছে গিয়ে রিলিজ হয় আর কি। এখন ব্যাপার হচ্ছে, তাহলে এগুলো একটু বেসিক আইডিয়া জানলাম। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে আমরা পরে জানবো যে এই যে ওজোন বা O3 এটা কিভাবে ভাঙছে, কিভাবে ভেঙে যাচ্ছে, ঠিক আছে? এবার দেখো ভাঙার প্রক্রিয়াটা দেখো, একটু মন দিয়ে দেখবে ভাঙার প্রক্রিয়াটা কি হচ্ছে। তাহলে আমি কি বললাম, সিএফসি থেকে কি বেরোবে, সিএফসি থেকে বেরোবে ক্লোরিন অ্যাটম, কি ক্লোরিন অ্যাটম। এগুলোকে কে বয়ে নিয়ে যাবে, এগুলোকে বয়ে নিয়ে যাবে হচ্ছে কি তোমার বায়ুর যে বিভিন্ন সঞ্চালন যে কোষ আছে, সেই সঞ্চালন কোষগুলো মেরুর দিকে বয়ে নিয়ে যাবে। এখন প্রথম কোশ্চেন আমাদের হয়ে গেছে যে ওজোন ক্ষয় কি ছিল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গিয়ে ওজোন ক্ষয় মেরুতে কেন বেশি, ঠিক আছে? দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে ওজোন ক্ষয় মেরুতে কেন বেশি হচ্ছে। তাহলে ওজোন ক্ষয় মেরুতে কেন বেশি হয়, এখানে দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে গিয়ে তোমার পোলার ভর্টেক্স, কি পোলার ভর্টেক্স, আর একটা হচ্ছে গিয়ে পিএসসি, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, যাকে নেক্রেসিয়াস ক্লাউডও বলা হয়। এখন এই দুটো যে জিনিস, এই দুটো কি করছে, এই দুটো একটা কন্ডিশন সৃষ্টি করছে। কি কন্ডিশন সৃষ্টি করছে?
মানে প্রত্যেকটার একটা প্রিকন্ডিশন লাগে না, ধান উৎপাদনের একটা কন্ডিশন থাকবে আর কি, গম উৎপাদনের একটা কন্ডিশন থাকবে, ঠিক আছে, প্রত্যেকটার একটা পূর্ব শর্ত লাগবে। সেরকম এই দুটো জিনিস পোলার ভার্টেক্স এবং পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড কি করছে, একটা কন্ডিশন সৃষ্টি করে দিচ্ছে, ফেভারেবল কন্ডিশন সৃষ্টি করে দিচ্ছে ওজোন ডিপ্লিশনের জন্য, বা ওজোনের যে লেয়ারটা সেই লেয়ারটা ক্ষয় করার জন্য। কিরকম ভাবে ডিপ্লিশন করছে এটা আমরা লাস্টে আসছি। যে পোলার ভোর্টেক্স, এখন আপাতত মনে রাখো যে পোলার ভোর্টেক্স আর হচ্ছে পিএসসি, যে পোলার স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউড, যাকে নেক্রিসিয়াস ক্লাউড বলা হয়, সেই ক্লাউডটা কি করছে, এই দুটো কি করছে পোল এরিয়াতে হচ্ছে কি তোমার পোল এরিয়াটাকে একটা সম্পূর্ণ আলাদা এনভায়রনমেন্ট সৃষ্টি করছে, যেটা আমাদের যে সামগ্রিক যে পৃথিবীর বায়ু সঞ্চালন থেকে আলাদা করে দিচ্ছে। তার মানে ওখানে একটা আইসোলেটেড এরিয়াতে পরিণত হচ্ছে, আইসোলেটেড এরিয়া যেখানে কোনো বায়ুর কোনো মিক্সিং নেই, ঠিক আছে, একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু সেখানে রয়েছে, বায়ুর কোনো মিশ্রণ নেই, ঠিক আছে, বা এয়ার মাসের সেখানে তোমার মিক্সিং হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, একটা আইসোলেটেড এরিয়া পরিণত হচ্ছে, আইসোলেটেড এরিয়াতে পরিণত হচ্ছে, এবং সেই আইসোলেটেড এরিয়াতে যে ক্লোরিন অ্যাটমস গুলো যেগুলো ফেসে আছে, যখন স্প্রিং হচ্ছে বা বসন্তকাল আসছে, যখন সূর্যের আগমন হচ্ছে, কারণ আমরা জানি যে সূর্য ছাড়া সৃষ্টিও হতে পারে না, সূর্য ছাড়া ধ্বংস হতে পারে না, সূর্যের আলো লাগবেই বা ইনসোলেশন লাগবেই। যখনই সূর্যের আলো আসছে বা স্প্রিং আসছে, বসন্তকাল আসছে, তখনই কিন্তু এই প্রক্রিয়াটা আরো বেশি কুইক হয়ে যাচ্ছে। যত বেশি কুইক হচ্ছে, আমি কি বলেছিলাম আগে থেকে, সেখানে ক্লোরিন যে অ্যাটম গুলো সেগুলো এখানে সঞ্চিত ছিল বা সেখানে এখানে জমা হয়েছিল, এই ক্লোরিন অ্যাটম গুলো কি করছে, এই ক্লোরিন অ্যাটম গুলো তোমার যে ওজন যে ওজনের যে অ্যাটমস গুলো আছে, সেই ওজনের অ্যাটমস গুলোকে ভাঙতে শুরু করে দিচ্ছে, বা O3 কে ভাঙতে শুরু করেছে। এখন আরেকটা কোশ্চেন এখানে আছে যে দক্ষিণ মেরুতে ওজনের ক্ষয় কেন বেশি? সহজ ব্যাপার, দক্ষিণ মেরুতে ওজনের ক্ষয় বা আন্টার্কটিকাতে ওজনের যে ক্ষয় বা লেয়ারটা সব থিকনেসটা কমে গেছে কেন উত্তর মেরুর তুলনায়? এখানে মনে রাখবে, যদি তোমরা ডিস্ট্রিবিউশন দেখো, উত্তর গোলার্ধে কি আছে, উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আছে, দক্ষিণ গোলার্ধে স্থলভাগ বেশি আছে কি? দক্ষিণ গোলার্ধে কিন্তু স্থলভাগ বেশি নেই। যেহেতু উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি আছে, ওই জন্য কি হয়েছে, ডিফারেন্ট এয়ার মাস, বিভিন্ন রকম এয়ার মাসের মধ্যে মিশ্রণ দেখা যায়। কিন্তু দক্ষিণ গোলার্ধে যদি দেখো, আন্টার্কটিকা ছাড়া আশেপাশে তোমার সেইভাবে কিন্তু কোনো বড় কন্টিনেন্ট কিন্তু নেই। তার ফলে কি হয়েছে, তার ফলে যে মিক্সিং অফ এয়ারের যে মিক্সিংটা, সেই এয়ারের মিক্সিংটা খুবই কমে গেছে। মিক্সিংটা কম থাকার ফলে কি হয়েছে, এখানে ক্লোরিন অ্যাটম গুলো একটা জায়গাতে কনসেন্ট্রেট করে যাওয়ার ফলে আমরা জানি যে যেখানে বেশি কনসেন্ট্রেট করবে সেখানে বেশি দ্রুত ক্ষয়টা হবে, বা লেয়ারের থিকনেসটা আস্তে 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 কমে আসবে। এই জন্য দক্ষিণ যে গোলার্ধ, সেই দক্ষিণ গোলার্ধে তোমার হচ্ছে গিয়ে যে ক্ষয়ের পরিমাণ, সেই ক্ষয়ের পরিমাণ সব থেকে বেশি। পরের কোশ্চেনটা আমাদের কি ছিল, এবার আমরা আসছি পরের কোশ্চেনটা, তার আগে আসছি যে ওজন ডিপ্লিশনটা কিভাবে হচ্ছে। দেখো তারা আমি কি বললাম, এখান থেকে শুরু করি যে ওজনের ক্ষয়টা কিভাবে, কি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। দেখো O3 আছে, এখানে কি হবে প্রথমে, O3 তে কি হবে না, এখানে প্রথমেই তোমার যদি ক্লোরিন থাকে, ক্লোরিন কোথা থেকে আসলো, এই ক্লোরিন আসলো সিএফসি থেকে, O3 সাথে ক্লোরিন যোগ হয়ে গেল, এবং কার প্রেজেন্টে হবে ঘটনাটা, পুরো ঘটনাটা হবে সূর্যালোক, ইউভি বলতে পারো, এটা ইউভির তদারকিতে হবে। যেই ইউভি রে এখানে পড়লো, এই O3 কি করবে, এই সিএল এবং O3 একসাথে যোগ হয়ে কি করবে, তোমার হচ্ছে ক্লোরিন মনো অক্সাইড সৃষ্টি করবে। কি? ক্লোরিন মনো অক্সাইড ClO প্লাস হচ্ছে গিয়ে O2 সৃষ্টি করবে। প্রথমে দেখো কি হচ্ছে, তাহলে O3 সাথে Cl যুক্ত হচ্ছে, ক্লোরিন যে অ্যাটম, সে অ্যাটম যুক্ত হয়েছে ClO প্লাস হচ্ছে গিয়ে O2। তার মানে ClO মানে হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন মনো অক্সাইড সৃষ্টি করছে। এইবারে ধরো এইদিকেও কোথাও একটা জায়গাতে এখানেও O3 প্লাস হচ্ছে গিয়ে Cl, এখান থেকেও সৃষ্টি হলো ClO প্লাস O2। ঠিক আছে, এই প্রক্রিয়াটা পুরো অ্যাটমসফিয়ার জুড়েই কিন্তু প্রথমে এটা শুরু হয়েছে। এখন এখানে Cl তৈরি হয়েছে, এখানে ClO মানে হচ্ছে ক্লোরিন মনো অক্সাইড, এখানেও ক্লোরিন মনো অক্সাইড কিন্তু সৃষ্টি হয়েছে। এখন এই দুটো ClO আর ClO কি হবে, ClO প্লাস ClO কি সৃষ্টি করবে, Cl2O2 সৃষ্টি করবে। কি? Cl2O2 সৃষ্টি করবে, কারণ এখানেও সৃষ্টি হয়েছে ClO, এটাও সৃষ্টি হয়েছে ClO। এই ClO এবং এই ClO একসাথে অ্যাটাচড হবে,
রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে Cl2O2 সৃষ্টি করবে। এই Cl2O2 আবার ইউভি রে পড়লে কি হবে, আবার যদি ইউভি রে পড়ে এটার মধ্যে কি হবে, এটার মধ্যে ইউভি রে পড়লে কি হবে, এখান থেকে কি হবে, এখান থেকে Cl2 প্লাস O2 তে ভেঙে যাচ্ছে, আবার Cl2 এবং O2 তে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আবার এই Cl2 থেকে কি হবে, এই Cl2 থেকে Cl প্লাস অক্সিজেন এবং Cl এ পরিণত হবে। তাহলে দেখো প্রক্রিয়াটা কি হচ্ছে, তাহলে এখানে কি হলো, Cl2O2 সৃষ্টি হলো, কোথায় না এখানে ClO এবং ClO, এই Cl2O2 আবার ইউভি রে পড়লো, Cl2O2 কি হলো, Cl2 প্লাস O2 তে ভেঙে গেল, এই Cl2 আবার কি হলো, ইউভি রে পড়লে কি হলো, এটা Cl ক্লোরিন এবং একটি অক্সিজেনের অ্যাটমে ভেঙে গেল, দুটি ক্লোরিন অ্যাটম এবং একটি অক্সিজেন অ্যাটম ভেঙে গেল। তাহলে দেখো আবার ঘুরে ফিরে সেই কি ফিরে আসলো, Cl কোথায় হয়েছিল, Cl আবার এখানে প্রথমে সৃষ্টি হয়েছিল Cl, তাহলে এই Cl আবার কি করবে, এই Cl আবার কি করবে, এই Cl কি করবে, আবার O3 এর সাথে বিক্রিয়া করবে, আবার কি করবে, আবার হচ্ছে কি তোমার ClO প্লাস O2 সৃষ্টি করবে, আবার এই ClO কি করবে, আবার এই ClO প্লাস আবার ClO যোগ হবে এবং Cl2O2 সৃষ্টি করবে, ঠিক আছে। এটা একটা চেন রিঅ্যাকশন। আবার এই Cl2O2 কি হবে, আবার এই Cl2O2 কি হবে, এই Cl2O2 কি হবে, এই Cl2O2 থেকে কি হবে, একটা হচ্ছে কি তোমার Cl2 আর একটা হচ্ছে O2 তে ভেঙে যাবে এবং এই Cl2 টা আবার কি করবে, এই Cl2 টা আবার Cl প্লাস Cl আর একটা হচ্ছে কি তোমার O2, এটা ভেঙে যাবে। তাহলে দেখো দিস ইজ এ চেন রিঅ্যাকশন, এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকবে, এই প্রক্রিয়াটা অনবরত চলতে থাকবে। আমি আরেকবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি এই প্রক্রিয়াটা কি হচ্ছে। দেখো প্রথমে কি হচ্ছে, এখানে দেখো প্রথমে হচ্ছে গিয়ে তোমার আমার বায়ুমণ্ডলটা আমার ইয়ে রয়েছে, ওজোন রয়েছে, তার সাথে কি ক্লোরিন অ্যাটমস যোগ হয়েছে, তাহলে কি ক্লোরিন অ্যাটম প্লাস হচ্ছে গিয়ে তোমার O3 যোগ হয়ে কি হলো, ক্লোরিন মনোঅক্সাইড সৃষ্টি হলো ইন দ্য প্রেজেন্স অফ ইউভি রে। এই ClO কি হলো, এটা তো এমনটা নয় যে শুধুমাত্র একটাই ClO তৈরি হয়েছে, এই প্রক্রিয়াটা আরো কোথাও চলছে, এই জন্য আমি এই দিকটাই দেখেছি, এই প্রক্রিয়াটা আরো কোথাও চলছে, সুতরাং এখানেও ClO প্লাস O2 সৃষ্টি করবে। এই যে ClO কি করবে, এই ClO আর এই ClO দুটো আবার অ্যাড হয়ে গেছে, এখানে অ্যাড হয়েছে, দিয়ে কি হয়েছে, দিয়ে এই দুটো ClO অ্যাড হয়ে Cl2O2 সৃষ্টি করেছে। এই Cl2O2 তে আবার কি হচ্ছে, আবার যদি ফার্দার প্রসেসে দেখি ইউভি রে, আবার ইন দ্য প্রেজেন্স অফ ইউভি রে, ঠিক আছে, এখানে ইউভি রে পড়লে কি হবে, এই Cl2 টা কি হবে, Cl2 প্লাস O2, এই দেখো, তার মানে অক্সিজেনের তোমার হচ্ছে ওজনের যে অ্যাটমস সেটা ভাঙছে, তার মানে হচ্ছে কি এখান থেকে কি হচ্ছে, এখান থেকে Cl2 প্লাস O2 বেরিয়ে গেল, এই Cl2 যেই আলাদা হলো, এই Cl2 কি করলো, এই Cl2 থেকে কি হলো, এই Cl2 থেকে দুটো Cl প্লাস হচ্ছে কি তোমার অক্সিজেনের একটি অণু বেরিয়ে আসলো, তাহলে আবার সেই ক্লোরিন অ্যাটম লাস্টে এখানে বেরিয়ে আসলো, যে কোথায় বেরিয়েছিল, এখানে বেরিয়েছিল ক্লোরিন। তাহলে দেখো একটা ক্লোরিন অ্যাটম আমরা বলছি এরকম কয়েক তোমার হচ্ছে গিয়ে লাখ হচ্ছে গিয়ে ওজনকে নষ্ট করে দিতে পারে। এইটা হচ্ছে কি কেমিক্যাল যে প্রসেস, সেই কেমিক্যাল প্রসেসটা কিন্তু এই প্রসেসের মাধ্যমে কিন্তু ওজনের যে থিকনেসটা, সেই থিকনেসটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, এই ইকুয়েশনটা ক্লিয়ার হয়েছে তো, যদি না ক্লিয়ার হয়েছে বলো, আমি আরেকবার বলছি, এটা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার তো এটা, ওকে ওকে এটা ক্লিয়ার হয়েছে, মাত্র বলে দেবেন তো, আমি একটা ফোন কথাটা কেটে গেল, এইটা বুঝতে পেরেছি। হুম ওই যে বললেন না দক্ষিণ মেরুর আগে একটা বললেন যে ওজন ক্ষয় মেরু অঞ্চলে কেন বেশি হয়, ওটা বললেন মানে ভর্টেক্স এর জন্য আরেকটা ইয়ের জন্য, তো ওইটা একটু বলে হুম দেবেন তো, রিপিট হুম করে দেবেন ওটা একটু। তাহলে দেখো আমি বলেছিলাম যে মেরু অঞ্চলে কেন বেশি ক্ষয় হচ্ছে, তোমার ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে ক্ষয় হচ্ছে, ক্ষয় সব জায়গায় হচ্ছে, ভেবো না যে ক্ষয় হয়নি,
ক্ষয় সব জায়গায় হচ্ছে, কিন্তু থিকনেসটা আবার প্রকৃতির নিয়মে আবার থিকনেসটা ঠিক হয়ে যাচ্ছে, যেহেতু ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে, ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল অনবরত ইনসুলেশন পড়ছে। ইনসুলেশন পড়ার ফলে কি হচ্ছে, ইনসুলেশন পড়ার ফলে সেখানে যে ওজনের যে সৃষ্টি, সেই ওজনের সৃষ্টিটা ক্রমাগত বজায় রয়েছে। কিন্তু তুমি যদি মেরুর দিকে লক্ষ্য করো, সেখানে 6 মাস দিন 6 মাস রাত্রি, তার মানে 6 মাস সূর্য থাকে 6 মাস সূর্য থাকে না। অর্থাৎ আমরা এইভাবেও বলতে পারি 6 মাস ইনসুলেশন থাকে 6 মাস ইনসুলেশন কিন্তু থাকে না। সুতরাং সেখানে তোমার হচ্ছে কি ওজন যে সৃষ্টি সেটা তুলনামূলকভাবে কম, কিন্তু সেখানে ঘনত্ব বেশি, যেহেতু দ্রাঘিমাংশ বায়ুর যে সঞ্চালন, সেই সঞ্চালনের ফলে সেখানে ওজনটা পৌঁছাচ্ছে। এখন এই যে তোমার আমি বলেছিলাম যে পোলার ভর্টেক্স আর হচ্ছে গিয়ে পোলার স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউড, পোলার যে স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড, এই দুটোর ফলে কি হচ্ছে, মেরুতে ক্ষয় হচ্ছে। এখন এই দুটো জিনিস কি করছে, পোলার ভর্টেক্স এবং পিএসসি, এটা সবার লাস্টে আসছে, এটা কিভাবে ইনফ্লুয়েন্স করছে। পোলার ভর্টেক্স এবং পিএসসি কি করছে, একটা আইসোলেটেড কন্ডিশন সৃষ্টি করে দিচ্ছে, আইসোলেটেড কন্ডিশনের সৃষ্টি করছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, পোলার ভর্টেক্স মানে আমরা জানি যে ঘূর্ণাবর্ত, ভর্টেক্স হচ্ছে কি, ধরো বালতিতে জল নিয়ে তুমি যদি হাতে করে ঘোরাও, দেখবে অ্যাক্সিস বরাবর একটা ভর্টেক্সের সৃষ্টি হয়েছে, অ্যাক্সিস বরাবর একটা ভর্টেক্সের সৃষ্টি হয়েছে, মানে যেখান দিয়ে তুমি জলটাকে ঘোরাচ্ছ, একটা বালতিতে জল নিয়ে যেখান দিয়ে ঘোরাচ্ছ, সেই হাত বরাবর একটা ঘূর্ণায়মান একটা ভর্টেক্স সৃষ্টি হয়। ঠিক আছে, জলাবর্তের সৃষ্টি হয়, সেটাকে ভর্টেক্স বলা হয়। সেরকম ভাবে আমাদের যদি পৃথিবী তো ঘুরছে, পৃথিবী তার নিজের এক্সিসে ঘুরছে, এটা পৃথিবীর এক্সিস। এখানেও কি হবে, এখানেও একটা ভর্টেক্স সৃষ্টি হবে, এখানেও একটা ভর্টেক্সের সৃষ্টি হবে। ঠিক আছে, কারণ এখানে ভর্টেক্স সৃষ্টি হতে পারবে না, কারণ এখানে হচ্ছে কি তার সাথে সাথে পুরো বায়ুটাই তার সাথে সাথে ঘুরছে। ঠিক আছে, এটা ডেমনস্ট্রেশনে ভালো দেখা যাবে, তার সাথে সাথে পুরো বায়ুটাই এখানে ঘুরছে, তার জন্য এখানে ভর্টেক্স কিন্তু সৃষ্টি হচ্ছে না। কিন্তু সেই জায়গায় তুমি যদি দেখো, এই যে দুই মেরুতে হচ্ছে কি তোমার এখানের বায়ুটাও তো ঘুরছে একসাথে, সুতরাং মাঝখানের যে অঞ্চলটা, সেই জায়গাটা একটা হচ্ছে শূন্যস্থান বা ফাঁকা মতন সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা ভর্টেক্স বলতে থাকি। এখানে ভর্টেক্স কেন সৃষ্টি হচ্ছে না, এটা এক্সিস বরাবর যেহেতু পৃথিবী ঘুরছে। আমি কি বললাম যে বালতিতে তুমি যদি জল নিয়ে হাতে করে ঘোরাও, দেখবে যেখানে হাতটা ঢুকিয়েছো বালতির জলের মধ্যে, সেখানে কিন্তু ভর্টেক্সটা সৃষ্টি হবে। ঠিক সেই প্রসেসটাও এখানে হচ্ছে। তাহলে পোলার ভর্টেক্সের ফলে কি হচ্ছে, পোলার ভর্টেক্সের ফলে এই যে পোলার স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউড পিএসসি, এইটা ফরমেশন হচ্ছে। পিএসসি যে ক্লাউড, নেক্রেসিয়াস ক্লাউড বলা হয়, এই পিএসসি ফরমেশন হচ্ছে, কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে এটা ফরমেশন হচ্ছে বলে এটাকে পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড বলা হয়। এই ভর্টেক্সটা কি করে বলতো, এই ভর্টেক্সটা তোমার হচ্ছে গিয়ে যে মেঘটা, সেই মেঘটাকে স্ট্র্যাটোস্ফিয়ার অব্দি টেনে নিয়ে যায়। ঠিক আছে, এখন যেহেতু এই কন্ডিশনে আসলো, আমি এটা পুরোটাই আলোচনা করে দিচ্ছি পোলার ভর্টেক্স এবং পিএসসিটা জিনিসটা কি। সুতরাং পোলার ভর্টেক্স জিনিসটা কি, আমরা বলতে পারি যে পিএসসি বা তোমার পিএসসি নয়, পোলার ভর্টেক্স, পোলার ভর্টেক্স, পোলার পোলার মানে হচ্ছে মেরু, ভর্টেক্স মানে হচ্ছে ঘূর্ণ। এখন কিসের ঘূর্ণ সৃষ্টি হবে আমাদের, যদি আমি বলছিলাম একটু আগে দেখাছিলাম ছবিতে, এটা হচ্ছে পৃথিবীর কি অ্যাক্সিস বরাবর আমাদের পৃথিবী রোটেশন করছে বা পৃথিবী ঘুরছে, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। সুতরাং এইখান বরাবর দুই পোলে কি হবে, এই দুই পোলে তোমার পোলার ভর্টেক্সের রোটেশন সৃষ্টি হবে, পোলার ভর্টেক্সের কিন্তু রোটেশন সৃষ্টি হবে। এই ভর্টেক্সের ফলে কি হবে, এই ভর্টেক্সের ফলে এখানকার যে বায়ুটা, সেটা এই যে তোমার আশেপাশের যে বায়ু, সেই আশেপাশের বায়ু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ঠিক আছে, এবং এই বিচ্ছিন্ন করার কাজটা কে করবে, এই বিচ্ছিন্ন করার কাজটা করবে হচ্ছে কি, মনে রাখবে যে পোলার যে জেটটা আছে, সেই জেটটা, এটা আমরা পরে আসবো যখন ট্রাইসেলুলার মডেল পড়বো। এখন আপাতত জেনে রাখো যে দুই মেরুতে পোলার ভর্টেক্সের সৃষ্টি হয়। এই ভর্টেক্স কি করে, এই ভর্টেক্স তোমার হচ্ছে গিয়ে কানাডা, এটা অনেক সময় দেখেছিলে গত বছর বা তার আগের বছর হচ্ছে গিয়ে পোলার ভর্টেক্সের জন্য কি হয়েছিল, পোলার ভর্টেক্সের জন্য হচ্ছে গিয়ে তোমার কানাডা এবং আমেরিকার কিছু অঞ্চলে টেম্পারেচার অনেক মাইনাসের অনেক নিচে নেমে গেছিল। সুতরাং মাইনাসের নিচে কেন নেমে গেছিল, কারণ আমরা জানি পোল এরিয়া হচ্ছে কি তোমার তুলনামূলকভাবে একটা ঠান্ডা বা শীতল জায়গা। সুতরাং এই অঞ্চলে যখন হচ্ছে কি এই যে পোলার ভর্টেক্সটা যদি আরো বেশি সামনের দিকে এগিয়ে আসে, তখন সেটা হচ্ছে কি তোমার কানাডা এবং হচ্ছে কি আমেরিকা, এগুলোতে ইফেক্ট করে। এখন এই বিষয়ে আমরা যাচ্ছি না, আমার পড়ার বিষয় হচ্ছে পোলার ভর্টেক্স। পোলার ভর্টেক্সের ফলে কি হয় আমি বললাম, পোলার ভর্টেক্সের ফলে এখানে ঘূর্ণায়মান এক কন্ডিশনের সৃষ্টি হয়, গোলার্ধে নয়, দুই মেরুতে একটা ঘূর্ণায়মান কন্ডিশনের সৃষ্টি হয়, এবং এখানের এয়ারটা তোমার হচ্ছে কি আইসোলেটেড হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে ইন দ্য সেন্স অফ এখানে মিশ্রণ বন্ধ হয়ে যায়, বায়ুর মিশ্রণ বন্ধ হয়ে যায়। মিশ্রণ বন্ধ হয়ে গেলে কি হবে,
মিশ্রণ বন্ধ হয়ে গেলে বায়ুটা বিচ্ছিন্ন হয়ে যাবে। বায়ুটা বিচ্ছিন্ন হয়ে গেলে কি হবে, এখানে যে ক্লোরিন অ্যাটম গুলো থাকবে সেই ক্লোরিন অ্যাটম গুলো কিন্তু পরবর্তীতে ইফেক্ট করবে, যেহেতু এখানের বায়ুটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে। সুতরাং এটা পোলার ভর্টেক্স গেল। এবারে পিএসসি, পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড বা নেক্রিয়াস, নেক্রিয়াসও বলা হয়, নেক্রিয়াস লিখো, নেক্রিয়াস মেঘ। এটা কি হচ্ছে, এটা এক ধরনের শীতল মেঘ যেটা -80°C যেটা হয়। এখন এটা কিভাবে ইফেক্ট করে, -80°C পোলার স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউড, সেই পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউডের সৃষ্টি হয়। এখন এই পোলার ভর্টেক্স কি করে বলতো, এই পোলার ভর্টেক্স অনেক সময় ট্রপোস্ফিয়ার ছাড়িয়ে স্ট্র্যাটোস্ফিয়ার অবধি কিন্তু প্রসারিত হয় না। কিছু কিছু জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলোকে কি করে, এগুলোকে তোমার স্ট্র্যাটোস্ফিয়ার অবধি পৌঁছে দেয়, এগুলোকে স্ট্র্যাটোস্ফিয়ার অবধি পৌঁছে দেয়। ঠিক আছে, এখন স্ট্র্যাটোস্ফিয়ার অবধি যেই পৌঁছে দিল, সেই কি হবে, সেই হচ্ছে গিয়ে সেখানে টেম্পারেচার, এই পোলার ভর্টেক্সের ফলে কি হবে, টেম্পারেচার এমনিতে অলরেডি -50-এর কাছাকাছি থাকেই, এই টেম্পারেচার -80°C পৌঁছে যায়। যেই -80°C পৌঁছে যায়, তখন কি হবে, এক ধরনের বরফের মেঘ সৃষ্টি হবে। কি, বরফের মেঘ। এই বরফের মেঘকেই বলা হয় পিএসসি, বরফের মেঘ। এই বরফের মেঘকে বলা হয় পিএসসি, যেটা শুধুমাত্র আইস ক্রিস্টাল দ্বারাই কিন্তু গঠিত হবে, কারণ এতটা হাইটে থাকবে, তারপর হচ্ছে কি টেম্পারেচার এত ফল করবে, এর ফলে কি হচ্ছে, বরফের মেঘ সৃষ্টি করবে। এখন কোশ্চেন, যে এই বরফের মেঘ কিভাবে ওজনের স্তরকে ক্ষয় করে। গুড, ভালো জিনিস। এখন যখন এই মেঘটা সৃষ্টি করবে, কি হবে, জলের যে কণা, সেই জল কণাগুলো কি বরফে পরিণত হবে, বরফে পরিণত হবে। এখন কি হবে দেখো, এখন যখন এই বরফে পরিণত হবে, আমরা জানি সেই সমস্ত পোল এরিয়াতে, উত্তর মেরু বলো এবং দক্ষিণ মেরু বলো, এগুলোতে কি আছে, এগুলোতে ক্লোরিনের অ্যাটমস আছে। আমরা আগেই পড়লাম যে এগুলোতে ক্লোরিনের অ্যাটম আছে। এই ক্লোরিন অ্যাটম গুলো কি হবে, এই ক্লোরিন অ্যাটম গুলো, এই যে তোমার আইসের যে মেঘ হবে, এই যে বরফের যে মেঘ হবে, সেই বরফের মেঘের সাথে অ্যাটাচড হয়ে যাবে, বরফের মেঘের সাথে অ্যাটাচড হয়ে যাবে। ক্লোরিনের অ্যাটম গুলো বরফের যে ক্রিস্টাল থাকবে, বরফের যে ক্রিস্টাল, সেই বরফের ক্রিস্টালের সাথে অ্যাটাচ বা যোগ হয়ে থাকবে, বরফের ক্রিস্টালের সাথে অ্যাটাচ হয়ে থাকবে। অ্যাটাচ হয়ে থাকার ফলে কি হবে, কোনো কিছুর বিক্রিয়ার জন্য একটা সারফেস চাই। ঠিক আছে, এখন 15 থেকে 35 যদি বলো, 15 থেকে 35-এ হচ্ছে কি একটা সারফেস, যেখানে কনসেন্ট্রেশন বেশি আছে, এই জন্য এখানে ওজনের সৃষ্টি এবং ওজনের ধ্বংস হচ্ছে। এখন এই যে তোমার ক্লোরিন অ্যাটম যে O3 সাথে বিক্রিয়া করবে, এর জন্য একটা সারফেস চাই। সারফেস মানে একটা জায়গা চাই। সেই জায়গাটা কে দেয়, সেই জায়গাটাতে যে এই যে বরফের যে মেঘ, সেই বরফের মেঘটা, এটা কখন পসিবল হবে, যখন হচ্ছে কি তোমার স্প্রিং আসবে, বসন্তকাল আসবে। এই বসন্তকালে কি আসবে, যখন এই বরফের মেঘটা আস্তে আস্তে গলতে থাকবে, তখন গলার ফলে কি হবে, এই যে ক্লোরিনের যে অ্যাটম গুলো, সেগুলো আস্তে আস্তে রিলিজ হতে থাকবে। কোথায়, ওই মেঘটার থেকে রিলিজ হতে থাকবে। যখন রিলিজ হতে থাকবে, সেই সময়তেই কিন্তু বিক্রিয়াটা হবে। যখন রিলিজ হতে থাকবে, তখনই হচ্ছে গিয়ে O3-র সাথে বিক্রিয়া কিন্তু হতে থাকবে। এই O3-র সাথে বিক্রিয়া যখনই হতে থাকবে, তখনই কিন্তু তোমার ওজনের যে লেয়ারের যে ক্ষয়, সেই লেয়ারের ক্ষয় অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে দেখো, বরফের মেঘ কিভাবে তোমার হচ্ছে ওজনের যে ক্ষয়, সেই ওজনের ক্ষয়কে ত্বরান্বিত করছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা সারফেস চাই, মানে বসে বসে থেকে কাজ করে। আমি পড়াচ্ছি, আমিও বসে থেকে পড়াচ্ছি, তোমরা হয়তো শুনছো, কেউ দাঁড়িয়ে শুনছো, কেউ বসে শুনছো, আবার কেউ শুয়ে শুনছো, তাহলে একটা সারফেস চাই। সেরকম প্রত্যেকটা জিনিসের বিক্রিয়ার জন্য একটা সারফেস চাই। আমরা পরীক্ষাগারে বিক্রিয়া করাই না, কোনো একটা সারফেস লাগে, কখনো টেস্ট টিউবের মধ্যে করাই, এমনি স্পেসে করাই, কি ফাঁকা জায়গায় করাই, কি করাই না। সেরকম এখানে কি করছে, বরফের যে মেঘটা, পোলার যে স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউডটা থাকে, সেই ক্লাউডটা কি হচ্ছে, সেই ক্লাউডটার মধ্যে ক্লোরিন অ্যাটম গুলো ট্র্যাপড হয়ে থাকে, ফেসে থাকে। এবং স্প্রিং আসলে কি হয়, স্প্রিং আসলে কি হয়, এই ক্লোরিনের অ্যাটম গুলো রিলিজ হয়। যখন রিলিজ হতে থাকে বা মুক্তি পেতে থাকে, তখনই হচ্ছে কি সেই সময় O3-র সাথে আমার বিক্রিয়াটা হয়। তাহলে আমরা দেখছি যে পোলার ভর্টেক্স কিভাবে পিএসসি সৃষ্টি করছে, এবং পোলার ভর্টেক্স কিভাবে একটা আইসোলেটেড কন্ডিশন সৃষ্টি করে দিচ্ছে, যেখানে মিশ্রণ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে, এবং বন্ধ করে দেওয়ার পর, বন্ধ যেই হয়ে যাচ্ছে, সেখানে পোলার ভর্টেক্সের দরুন
পিএসসি বা পোলার স্ট্র্যাটোস্ফেরিক যে ক্লাউড, সেই পোলার স্ট্র্যাটোস্ফেরিক ক্লাউড ফর্ম হচ্ছে, এবং সেই ক্লাউড যখন ফর্ম হচ্ছে পুরোপুরি একটা বরফের মেঘ, যার টেম্পারেচার -80°C, এবং সেখানে ক্লোরিনের যে অ্যাটমগুলো সেগুলো ট্র্যাপড হচ্ছে। পরবর্তীতে যখন 6 মাস দিন হবে, স্প্রিং আসবে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে গিয়ে সেই সমস্ত ক্লোরিন অ্যাটমগুলো মুক্তি পেতে থাকছে, এবং যখন মুক্তি পাচ্ছে তখনই সেখানে O3 সাথে বিক্রিয়া করছে, এবং O3 সাথে বিক্রিয়া করার ফল, তার ফলে O3 কে ভেঙে অক্সিজেন সৃষ্টি করছে, এবং এই প্রক্রিয়াটা অনবরত কিন্তু চলতে থাকছে। এই প্রক্রিয়াটা সেখানে বেশি কুইক কেন না, এখন একটা আইসোলেটেড একটা কন্ডিশন সৃষ্টি হচ্ছে, ক্লোরিনের অ্যাটম বেশি থাকছে, এবং যেহেতু তোমার সেখানে O3 প্রোডাকশন কম হচ্ছে, সেই জন্য দুই মেরুতে কিন্তু আমরা যে ওজোন ডিপ্লিশন বা ওজনের যে স্তরের যে থিকনেস সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এবং এগুলো আমরা দেখতে পাচ্ছি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ওজোন ক্ষয় এবং ওজনের যে হচ্ছে গিয়ে তোমার ফরমেশন, এই পর্যন্ত ক্লিয়ার তো? এখন এখানেও দুই একটা ইনফরমেশন কিছু বলার আছে। এই যে ওজোন স্তরের ওজোন স্তরের থিকনেস বা ঘনত্ব মাপা হয়, কতটা কি ঘনত্ব, এটা হচ্ছে ডবসন এককে। ডবসন আবিষ্কার করেছিলেন, তাই ডবসন একক, কতটা লেয়ারটা কমেছে সেটা ডবসন এককে। ঠিক আছে, এটাকে বলা হয় ডবসন মিটার। ঠিক আছে, এটাকে বলা হয়, যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটাকে বলা হয় ডবসন মিটার। এগুলো কিন্তু লিখে রাখবে, এগুলো আমি আবার বলছি নোটসে কিন্তু থাকবে না, আমি আবারও বলছি নোটসে কিন্তু থাকবে না। ঠিক আছে, এখন এই যে তোমার ওজনের যে ওজনের গুরুত্ব কি, আমরা তো এত আলোচনা করলাম ওজনের গুরুত্ব কি। ওজন হচ্ছে গিয়ে হার্মফুল যে ইউভি রেজ গুলো থাকে, হার্মফুল যে ইউভি রেজ গুলো, সেগুলোকে ছাঁকনির মতো ছেঁকে নিচ্ছে কি আদতে, ওখানে যে প্রসেসটা, যে বিক্রিয়াটা, সেটা হচ্ছে গিয়ে অনবরত হচ্ছে, ওই জন্য বেশিরভাগ ইউভি রেটা সেখানেই শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষিত হয়ে যাচ্ছে। সুতরাং ইউভি 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 এ, ইউভি বি এন্ড হচ্ছে ইউভিসি, তিনটে আছে ইউভিসি। এখন সব থেকে বেশি হার্মফুল হচ্ছে ইউভি যে বিটা আছে, ইউভি বি, এটাকে হচ্ছে গিয়ে শোষণ করে নিচ্ছে। ইউভি যে বিটা আছে সেই ইউভি বি কিন্তু শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, এটা একটা গেল। এখন এই যে তোমার হচ্ছে কি ওজোন লেয়ারের বিনাশের কারণ হিসেবে আমরা দেখলাম বিভিন্ন সিএফসি বা হচ্ছে এইচএফসি, হাইড্রোফ্লোরোকার্বন বা ক্লোরোফ্লোরোকার্বন। এখন এইগুলোর হচ্ছে গিয়ে আমাদের যে প্রোডাকশন বা উৎপাদন, এগুলো যাতে না বের হয়, এই জন্য হচ্ছে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তোমার চুক্তির আমাদের দেশগুলো সম্মিলিত হয়েছে। যেমন হচ্ছে গিয়ে ধরো 1987 হচ্ছে গিয়ে মন্ট্রিল প্রোটোকল, কানাডার মন্ট্রিলে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। এগুলো লিখে রাখবে কিন্তু, বারবার বলছি প্রোটোকল কত, এটা কানাডাতে হয়েছিল, কানাডা 1987। ঠিক আছে, এটা হয়েছিল মন্ট্রিল প্রোটোকল। তারপর আরেকটা হয়েছিল রিসেন্ট 2016-তে হয়েছিল, এটাকে বলা হয় কিগালি কনভেনশন, কিগালি চুক্তি। রাওয়ান্ডাতে হয়েছিল, আফ্রিকাতে কিগালি চুক্তি। কোথায় হয়েছিল? রায়ান্ডা। তাহলে এই দুটো আপাতত সব থেকে বড় চুক্তি, একটা 1987-এর মন্ট্রিল প্রোটোকল, 2016-তে হয়েছিল তোমার কিগালি কনভেনশন বা কিগালি চুক্তি। ঠিক আছে, এখন 16ই সেপ্টেম্বর মনে রাখবে, 16ই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে 16ই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে ওজোন দিবস। ওজোন দিবস, ঠিক আছে, 16ই সেপ্টেম্বর ওজোন দিবস। এগুলো তোমরা কিন্তু একটু খেয়াল করে লিখে রাখবে। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আগের দিন আমরা কি ইনসুলেশন পড়েছিলাম তো ইনসুলেশন। আজকে হ্যালো, আমরা পড়বো, হ্যাঁ বলো। আমি বলছি এই যে হুম, ইউভি এ, ইউভি বি আর ইউভি সি যেটা আছে, তো হুম, ওখান থেকে ইউভি বিটা মানে কি হচ্ছে এটা জিনিসটা? সব থেকে বেশি ওটা হার্মফুল, সব থেকে বেশি ওটা আমাদের ক্ষতি করে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হুম, হয়েছে। তাহলে দেখো, আগের দিন আমরা ইনসুলেশন পড়েছিলাম, আজকে আমরা পড়বো তাপ বাজেট,
হিট বাজেট বা এনার্জি ব্যালেন্সও এটাকে আমরা বলে থাকি। তাপ বাজেট মানে হচ্ছে কি বাজেট, প্রত্যেকটা বাজেট থাকে না, আমাদের দেশেও বাজেট হয়, আমাদের বাড়িরও বাজেট থাকে, আমাদের এত ইনকাম হচ্ছে আমরা এত খরচা করব। ঠিক আছে, আমাদের এত খরচা, এই জায়গায় আমরা এত ইনভেস্ট করেছি, এই জায়গায় আমার এত খরচা হবে, আমার এত ব্যালেন্স থাকবে। সেরকম ভাবে আমাদের পৃথিবীও হিটের কিন্তু বাজেট করে, যতটা ও রিসিভ করছে ততটা কিন্তু আবার ফিরিয়ে দেয়। এটাকেই মানে ইনকামিং এবং আউটগোয়িং যে সোলার রেডিয়েশন, ইনকামিং এবং আউটগোয়িং যে সোলার রেডিয়েশন, সেই সোলার রেডিয়েশনের যে ব্যালেন্স সেটাই হচ্ছে গিয়ে আমরা বলতে পারি তাপ বাজেট। ঠিক আছে, এখন বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে তাপ বাজেটকে নিজেদের মতো করে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, আমরা বিশেষ করে জিটি ত্রিবার্তার যে ভাগটা আছে, কারণ এটাই হচ্ছে গিয়ে সব থেকে বেশি স্বীকৃত কি জিটি ত্রিবার্তা। যে হিসাব নিকাশটা করেছিলেন সেই হিসাব নিকাশটার আমরা আসবো। ঠিক আছে, এখন আগের দিন আমরা পড়েছিলাম যে ইনসোলেশন। ঠিক আছে, আগের দিন আমরা পড়েছিলাম ইনসোলেশন। তাহলে ইনসোলেশন মানে হচ্ছে কি আগত সৌর বিকিরণ। এখন আগত মানে হচ্ছে অনেক কিছুই তো চলে আসছে, কাজে কতটা লাগছে সেটা এখন আমাদের দেখতে হবে। তাহলে এটা দুটো ভাগে আমরা ভাগ করি, একদিকে করবে হচ্ছে কি তোমার ইনকামিং, একদিকে আউটগোয়িং। ঠিক আছে, এখন এটা আমাদের পৃথিবীর সারফেস, আর্থ সারফেস ধরে নাও। এটা হচ্ছে গিয়ে পৃথিবীর অ্যাটমসফিয়ার হয়েছে, এটা পৃথিবীর অ্যাটমসফিয়ার। এখানে প্রথমত এখানে সূর্য আছে, সূর্য থেকে সান থেকে আমার কি আসছে, আগত সৌর বিকিরণ আসছে। আগত সৌর বিকিরণ আসছে, একটু ছবিটা দেখাচ্ছে না, আমি একটু ঠিক করে নিই তাহলে বুঝতে পারবে। পরে এটা আছে, হ্যাঁ এবার ঠিকঠাক আছে। দেখো এখানে সূর্য আছে, সান আছে, এখান থেকে শর্ট ওয়েভ ইনকামিং সোলার রেডিয়েশন আসছে, আমাদের অ্যাটমসফিয়ারে হিট হলো। এটা আমি ধরে নিলাম যে এটা 100, কত ধরছি, এই আগত সৌর বিকিরণটা 100% ধরছি, 100% ধরছি। ঠিক আছে, আমি কার ভাগ করছি, জিটি ত্রিবার্তার যে ভাগ, সেই ভাগটার থেকে আমি হিট বাজেট তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন আমাদের বায়ুমণ্ডল, এটা আমাদের অ্যাটমসফিয়ারের লাস্ট লেয়ার। এখন এখানে ধূলিকণা আছে, এখানে ক্লাউড আছে, ছবিতে যদিও আমি অতটা ভালো নই, তোমরা একটু বুঝে নেবে। আর এটা হচ্ছে কি আমাদের পৃথিবীর সারফেস, ঘর বাড়ি আছে, ঠিক আছে, গাছ টাছ আছে, পাহাড় পর্বতও আছে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে এখান থেকে যখন 100% আসছে, 100% আসছে, আসার শুরুতেই আসার শুরুতেই কিছু ডাইরেক্টলি রিফ্লেক্ট করে যাচ্ছে। দেখো প্রথমেই হচ্ছে কি 100% যেই মেঘে পড়বে, কিছুটা 100% নয়, যেখান কিছুটা মেঘে পড়বে, মেঘ থেকে কিছুটা বেরিয়ে যাবে, মেঘ থেকে কিছুটা বেরিয়ে যাবে, মেঘ থেকে প্রায় 27 ইউনিট বেরিয়ে যাবে, 27 ইউনিট পার্সেন্টেজ হচ্ছে, আমি 27 ইউনিট বেরিয়ে যাবে। এটা একটা গেল। এখন এই যে ধূলিকণা আছে, এই ধূলিকণা থেকেও কিছু আমার ডাইরেক্টলি বেরিয়ে যাবে, ধূলিকণা থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাবে, এবং কিছু সোজা চলে আসবে আমাদের সারফেসের দিকে। এখানে পাহাড় পর্বত বা আর্থ সারফেস আছে, এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে, ডাইরেক্টলি তোমার মহাশূন্যে ফিরে যাবে। তাহলে দেখো 100% আসছে, তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে কিছু মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে কত পার্সেন্ট, 27% ফিরে যাচ্ছে, 2% সরাসরি চলে আসছে পৃথিবীর দিকে, এবং 2% চলে যাচ্ছে আবার হচ্ছে গিয়ে 2% চলে যাচ্ছে মহাশূন্যে, 2% চলে যাচ্ছে মহাশূন্যে। এখানে বিভিন্ন ডাস্ট পার্টিকেল আছে, বিভিন্ন ধরনের কণা আছে, ধূলিকণা আছে, সেই ধূলিকণা থেকে কত চলে যাচ্ছে, 6% চলে যাচ্ছে। তাহলে কত আমার চলে যাচ্ছে, প্রথমেই দেখো কত চলে যাচ্ছে, তাহলে আমার চলে গেল কত, 27%, 6% আর 2% যোগ করো কত হবে, 6 2 8 35%। কিছু কিছু বইয়ে 34% আছে, নো ডাউট, ওটা ঠিক আছে, ওটা বিভিন্ন বললাম তো বিভিন্ন ভৌগোলিক বিভিন্ন ভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন, কোনো অসুবিধা নেই। অ্যালবেডো 34%ও ঠিক, 35% কে ধরেই হিসাবটা করছি অ্যাকর্ডিং টু জিটি ত্রিবার্তা। ঠিক আছে, একটু দাঁড়াও তো। তাহলে আমার কত পার্সেন্ট হলো, 35% আমার হচ্ছে গিয়ে মহাশূন্যে চলে গেল। এই 35% কে নিয়ে আমার কোনো কিন্তু কাজ নেই, হয়েছে। এখন 35% যদি চলে যায়, থাকে কত আমার, থাকে তোমার হচ্ছে কি 65% থেকে গেল।
ঠিক আছে, এই 65% কে আমরা বলছি ইফেক্টিভ সোলার রেডিয়েশন, কার্যকরী সৌর বিকিরণ। মনে রাখবে, কোথাও যদি জিজ্ঞাসা করে কার্যকরী সৌর বিকিরণ কত, না কার্যকরী সৌর বিকিরণ হচ্ছে কি 65%, 65%। ঠিক আছে, এখন এই 65% আমাদের যে অ্যাটমসফিয়ার এবং আর্থ সারফেস, এই আর্থ সারফেসকে গরম করবে। এখন 65%-এর মধ্যে এখানে কি সূর্য থেকে আসছিল, এখান থেকে কিছু আবার 14, এই 65 থেকে কিন্তু 35 চলে গেলে এখান থেকে আমার কোনো ব্যাপার নেই। এই 65 থেকে কি হবে, কিছু বায়ুমণ্ডলের, আমি কি বললাম, যেমন রিফ্লেক্ট করেছিল ধূলিকণা গ্যাস দ্বারা, সেগুলো আবার শোষিত হবে বায়ুমণ্ডলের বিভিন্ন কণা দ্বারা। কত? 14%। এটা গতবারের পরীক্ষাতে পড়েছিল এসএসসি তে, অনেকেই 17% করে দিয়েছিল। ঠিক আছে, এটা হবে 14%। তাহলে 14% ডাইরেক্টলি কে অ্যাবজর্ব করছে, 14% ডাইরেক্টলি অ্যাবজর্ব করছে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস। এটা মনে রাখবে, এটা পরবর্তীতে যখন ব্যালেন্সে আসবো তখন কিন্তু কাজে লাগবে। তাহলে 14% আমার ডাইরেক্টলি অ্যাবজর্ব করে নিল কে, বায়ুমণ্ডল। এটা বায়ুমণ্ডলে থেকে গেল, বায়ুমণ্ডলে থেকে গেল। এখন তাহলে 65 থেকে 14 যদি আমি বাদ দিই, কত হচ্ছে? 51%। এখনো 51% আছে। এই 51% কি হবে না, 51%-এর মধ্যে ডাইরেক্টলি এখান থেকে চলে আসবে 34%। কত? 34%। 34% প্রত্যক্ষভাবে কে আমাদের যে সারফেস, সেই সারফেস, পৃথিবীর যে সারফেস, সেটা গ্রহণ করবে, প্রত্যক্ষভাবে গ্রহণ করবে। 34% প্রত্যক্ষভাবে গ্রহণ করবে। তাহলে 51 থেকে 34 চলে গেল, তাহলে কত থাকছে? 34 চলে গেলে 17। তাহলে 17 কিন্তু আমার এখনো বাকি থেকে যাচ্ছে। এই 17 কোথা থেকে আসবে? এই 17টা ডিফিউশন প্রক্রিয়া। আমি আগের দিন বলেছিলাম ডিফিউশন প্রক্রিয়া কি, ডিফিউশন বলেছিলাম না? ডিফিউশন বলেছিলাম যে এই সোলার রেডিয়েশন আসছে, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো একটা নির্দিষ্ট দিকে প্রতিফলিত হয়, তখন সেটাকে ডিফিউশন বলা হয়। কণার ব্যাস এবং যে হচ্ছে কি ওয়েভলেন্থ অফ সোলার রেডিয়েশন, যেটা ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভটা আসছে, সেটার যদি ব্যাস একই হয়, তাহলে কোনো একটা দিকে ডিফিউজ করে। এই যে সকালবেলা তুমি ডিফিউজের জন্য লাল দেখতে পাও, সূর্য যখন ডোবে বা অস্ত যায় তখন তুমি লাল দেখতে পাও, এটা কি ডিফিউশনের জন্য। এই ডিফিউশনের জন্য আবার 17% আমার রিসিভ হয় টেম্পারেচার টোটাল অ্যাটমসফিয়ারে। তাহলে যদি ইফেক্টিভ সোলার রেডিয়েশনটা বা কার্যকরী সৌর বিকিরণটা যদি এইভাবে লিখো, 65% নিয়ে তো আমার কাজ নেই। কার্যকরী সৌর বিকিরণটা নিয়ে দেখো, সৌর বিকিরণ তাহলে কি হবে, সৌর বিকিরণটা কি হবে না, প্রথমে কি হয়েছিল, কার্যকরী সৌর বিকিরণের প্রথমে কি হয়েছিল না, বায়ুমণ্ডল ডাইরেক্ট প্রত্যক্ষভাবে শোষণ করেছিল কত? 14 ইউনিট। বায়ুমণ্ডল শোষণ করেছিল কত? 14 ইউনিট বা 14%, 14 ইউনিট বা 14%। ভূপৃষ্ঠ কত করেছিল? ভূপৃষ্ঠ করেছিল 34%, 34%। এবং ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে, ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে কত হয়েছিল? 17%। তাহলে এগুলো যোগ করলে কত হবে? এগুলো যোগ করলে কত হবে? এগুলো যোগ করলে দেখো 65% হবে। তাহলে 65% এটা হচ্ছে গিয়ে ইফেক্টিভ সোলার রেডিয়েশন। এখন আমার কাজ হচ্ছে এই 65 কে নিয়ে, এই 65 কে নিয়ে আমার কিন্তু কাজ। এই যে 65 রিসিভ করলো, এই 65 পৃথিবী আবার কিন্তু ছেড়ে দেবে, 65 আবার কিন্তু ছেড়ে দেবে। আর এখানে একটা জিনিস প্রথমে মনে রাখা, এই 14%ও কিন্তু ধরে রেখেছে, এটা হচ্ছে ইনকামিং সোলার রেডিয়েশন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ইনকামিং সোলার রেডিয়েশন ক্লিয়ার হয়েছে। এখানে বাকি একটা আছে অ্যালবেডোটা লিখে রাখবে, অ্যালবেডোর পরিমাণগুলো পরীক্ষাতে পড়ে। অ্যালবেডোর পরিমাণ 35% করবে, 35%। ঠিক আছে, বা 35 ইউনিটও আমরা বলতে পারি। ঠিক আছে, এটা গেল ইনকামিং সোলার রেডিয়েশন। আমরা যদি এখানে লিখে দিই না, ইনকামিং নয়, কার্যকর ইফেক্টিভ সোলার রেডিয়েশন, এটা ইফেক্টিভ, বা এটাকে তুমি বলতে পারো যে হ্যাঁ ইনকামিং সোলার রেডিয়েশন হয়েছে, ইনকামিং সোলার রেডিয়েশন। এইবারে দেখো, এইবারে আমরা এই পোর্শনটা আসবো, এই পোর্শনটা আসবো যেটা হচ্ছে গিয়ে আউটগোয়িং সোলার রেডিয়েশন। ঠিক আছে, আউটগোয়িং সোলার রেডিয়েশন, এইখানে দেখো আউটগোয়িং সোলার রেডিয়েশন, আউটগোয়িং সোলার
রেডিয়েশন। আউটগোয়িং সোলার রেডিয়েশনে কি হচ্ছে, আউটগোয়িং সোলার রেডিয়েশনে মানে যেটা আবার পুনরায় ফিরে যাবে। এখন আমরা আবার আর্থ সারফেসের ছবি করো, তোমরাও করে নাও আমার সাথে সাথে, ঠিক আছে। এটা আমাদের আর্থ সারফেস, ঠিক আছে। এখান থেকে বিকিরণ হবে বা রেডিয়েট করবে, যা তুমি নিয়েছো 65%, এইদিকে 65% আছে, এই 65% নিয়েছি, এই 65%কে আবার ছেড়ে দিতে হবে, কারণ এই 35% নিয়ে তো আমার লাভ নেই, যা আছে কিন্তু 65%, এই 65% পৃথিবী আবার কিন্তু রেডিয়েট করবে। তাহলে প্রথমেই রেডিয়েট করবে আমাদের স্থলভাগে, দেখবে বিভিন্ন পুকুর, জলাশয়, হ্রদ, সমুদ্র আছে, এগুলো থেকে কি হয়, এগুলো থেকে ইভাপোরেশন হয়, এগুলো থেকে ইভাপোরেশন হয়, বাষ্পীভবন হয়। এবারে বাষ্পীভবন যখন হয়, বাষ্পীভবন হতে গেলে তো হিট লাগে, সেই হিট কোথা থেকে আসে, সেই হিট আসে পৃথিবীর থেকে, সেই হিট আসে পৃথিবী থেকে। সুতরাং আমাদের যে স্থলভাগে পুকুর, হ্রদ বা নদী আছে, সেগুলো কি হবে, সেগুলো থেকে জল বাষ্পীভূত হবে। জল বাষ্পীভূত হওয়া মানে কি, তাপ গ্রহণ হওয়া, যেটাকে আমরা বলি বাষ্পীভবনের লীন তাপ। এগুলো যখন আমরা লীন তাপে আসবো তখন বুঝতে পারবে, এটাকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। তাহলে আমরা বলতে পারি এখান থেকে বাষ্পীভবনের জন্য আমার 19 ইউনিট খরচা হবে। কত? তাহলে লিখে রাখো, বাষ্পীভবনের জন্য 19 ইউনিট খরচা, 19 ইউনিট বা 19% এর খরচা হবে। এগুলো মাথায় রাখবে। এগুলো কোথা থেকে আসছে না, এগুলো পৃথিবী, এই যে তোমার গ্রহণ করেছিল পৃথিবী যে গ্রহণ করেছিল, সেই তোমার 51 ইউনিট যে গ্রহণ করেছিল সেটা। কারণ 14 ইউনিট তো আমার, যদি আমি 65টা কি, এটা হচ্ছে কি তোমার 65 মাইনাস 14, না 14 কেন, 14 হচ্ছে কি তোমার আগেই তো বায়ুমণ্ডল গ্রহণ করেছিল, এখানে আগেই তো গ্রহণ করেছিল 14, যে এখানে গ্রহণ করেছিল, এখানে 14 গ্রহণ করেছিল, এটা যাক পরে। তাহলে 51 ডাইরেক্টলি পৃথিবী কিন্তু গ্রহণ করেছিল। এখন এই 51 থেকে কি হবে, এই 51 থেকে কি হবে না, এই 51 থেকে ডাইরেক্ট হচ্ছে কি 19, ঠিক আছে, 19% শক্তি বাষ্পীভবনের জন্য খরচা হয়ে যাবে, মানে পৃথিবী তাকে দিয়ে দেবে। এটাকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। তাহলে এটা বাষ্পীভবন হয়ে গেল, তার মানে এটা নয় যে মহাশূন্যে চলে গেল, এটা কোথায় জমা থাকছে, এটা জমা থাকছে অ্যাটমসফিয়ারে, এটা জমা থাকছে বায়ুমণ্ডলে, কারণ মেঘ হয়ে তো আকাশে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। এটা গেল এক নাম্বার বাষ্পীভবনে। কিন্তু পৃথিবী ছেড়ে দিল কিন্তু গ্রহণ করলো কে না, অ্যাটমসফিয়ারে চলে গেল, হয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে -19 এখান থেকে চলে গেল, -19 এখান থেকে চলে গেল, ঠিক আছে। এখন আবারও বিশেষ প্রক্রিয়া হবে, কি হবে, পরিচলন। এই যে পরিচলন মানে কনভেকশন, যে প্রক্রিয়ার মাধ্যমে বায়ু গরম হয়, উপর দিকে উঠে যায়, ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কনভেকশন বলা হয়, এটার জন্য পরিচলন বলা হয়। এবার এটার জন্য তো তোমার শক্তি লাগবে, পরিচালনার জন্য তো শক্তি লাগবে, তার মানে কি, ওইখানে যে বায়ুমণ্ডলটা, সেই বায়ুমণ্ডলটা তো তাপ গ্রহণ করবে না, সে তাপ কোথা থেকে গ্রহণ করবে, সে তাপ গ্রহণ করবে পৃথিবী থেকে। সুতরাং আমরা বলতে পারি আবার এখান থেকে 9% খরচা হবে, 9% এখানে খরচা হবে, 9% এখানে খরচা হবে। 9% খরচা কিসের জন্য হবে, 9% খরচা এখানে পরিচলন স্রোত বা পরিচলন অথবা টার্বুলেন্স মানে হচ্ছে গিয়ে যে বিভিন্ন নিম্নচাপের সৃষ্টি হয়, ডিপ্রেশনের সৃষ্টি হয়, ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়, এগুলো টার্বুলেন্স। এগুলো কোথা থেকে শক্তি পায় না, এগুলো শক্তি পায় এই যে পরিচলন বা কনভেকশন বা পৃথিবীর যে সারাউন্ডিং এরিয়া, সেই এরিয়া থেকে কিন্তু শক্তি পায়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 9% কিন্তু এসে অ্যাটমসফিয়ারে মিশছে, কিন্তু 9% এখানে রিলিজ করে দিল পৃথিবী। তাহলে কত হলো 19 আর 9 28%। 51 মধ্যে কত, 51 মধ্যে 28 ছেড়ে দিয়েছে, এখনো আছে কত, এখনো আছে তোমার 23%। এই 23% কি করবে, তার মানে দেখো পৃথিবী সারফেস কিন্তু ছেড়ে দিচ্ছে, কিন্তু সেগুলো এখনো অ্যাটমসফিয়ারে ট্র্যাপড হয়ে থাকছে। এই যে 19% ট্র্যাপড হয়ে গেছে, 9% ট্র্যাপড হয়ে গেছে। এইবারে ব্যাপার হচ্ছে গিয়ে 58 মধ্যে 28 ছেড়ে দিয়েছে, এখন আছে কত, 23 আছে।
এই 23-এর মধ্যে কি হবে, এই 23-এর মধ্যে পৃথিবী কে বলে যা তুই সোজাসুজি চলে যা, তুই ডাইরেক্ট চলে যা। এটা হচ্ছে কি আমি যদি পৃথিবীর অ্যাটমসফিয়ার ধরে নিই, ঠিক আছে, এখান থেকে এই যে তোমার হচ্ছে কি 23 ইউনিট, এই 23 ইউনিট কি ও সোজাসুজি ছেড়ে দেবে, পৃথিবী সম্পূর্ণ রেডিয়েট করে দেবে। রেডিয়েট করে দিলে তো এখানে আরেকটা খেলা আছে, রেডিয়েট করে দেওয়ার সাথে সাথেই বায়ুমণ্ডলে কি আছে, বিভিন্ন গ্রিন হাউস গ্যাস আছে, যেগুলি রিং মাস্টার কে হিট গ্রহণের জন্য, যেগুলি বসে আছে খাওয়ার জন্য, কি হিটকে খাবে। এখান থেকে কি করবে, এখান থেকে এই যে কত আসছে এখান থেকে 23 -23 কে ছেড়ে দিল, পৃথিবী ছেড়ে দিল। এখান থেকে কি হবে, এখান থেকে 23 থেকে ও 6 খেয়ে নেবে। কে খাবে, কে খেয়ে নিচ্ছে না, গ্রিন হাউস যে গ্যাস গুলো সেগুলো ট্র্যাপ করে নিচ্ছে। এবং তাহলে 23 থেকে যদি 6 যায়, এই যে 17 ডাইরেক্টই চলে যাবে মহাশূন্যে, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 17 চলে গেল ডাইরেক্ট মহাশূন্যে, এখানে 6 কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে চলে গেল। তাহলে দেখো নিচটা কিন্তু কমপ্লিট। পৃথিবী যে 51% গ্রহণ করেছিল ইফেক্টিভ সোলার রেডিয়েশন, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। 19% ছেড়ে দিয়েছে বাষ্পীভবনের জন্য, 9% দিয়ে দিয়েছে কনভেকশন কারেন্ট এবং টার্বুলেন্সকে, 23% ও ডাইরেক্টলি ছেড়ে দিয়েছে। এবারে কে কি গ্রহণ করছে সেটা আলাদা ব্যাপার, গ্রিন হাউস গ্যাস গ্রহণ করছে সেটা আলাদা ব্যাপার, মহাশূন্যে চলে যাচ্ছে সেটা কিন্তু আলাদা ব্যাপার। তাহলে তুমি এখানে একটা হিসেব করো, তাহলে আমার ট্র্যাপড কত হচ্ছে, বায়ুমণ্ডলের ট্র্যাপড, এগুলো কোথায় জমা হচ্ছে, এগুলো বায়ুমণ্ডলে জমা হচ্ছে। কত জমা হয়েছে, 19 জমা হয়েছে, 9 জমা হয়েছে, 6 জমা হয়েছে, 6 জমা হয়েছে। এখন এইগুলো যদি যোগ করো যে কত জমা হয়েছে, বায়ুমণ্ডলে কত জমা হয়েছে, যদি হিসেবটা রাখো কত হবে, 6 জমা হয়েছে, 9 জমা হয়েছে, আর 19 জমা হয়েছে। এটা যোগ করলে কত হবে, এটা যোগ করলে দেখো হচ্ছে কি 9 6 15 34 হবে, 34 ইউনিট জমা হয়েছে, 34 ইউনিট। এখন 34 ইউনিট যে জমা হয়েছে, একটু এখানে একটু দেখো, 14 ইউনিট কিন্তু আগেই অ্যাটমসফিয়ারে আছে, 14 ইউনিট কিন্তু এখনো রিলিজ হয়নি। এই যে 14 ইউনিটের কথা বলেছিলাম আমি, 14 ইউনিটের কথা বলেছিলাম না, এখানে এখানে 14 ইউনিট যে গ্রহণ করেছিল যখন এসছিল ইনকামিং সোলার রেডিয়েশন, 65 ইউনিটের মধ্যে 14 ইউনিট গ্রহণ করেছিল এবং 51 ইউনিট পৃথিবী নিয়েছিল। এই 14 ইউনিটও এখানে কিন্তু অ্যাড হবে, 14 ইউনিট এখানে অ্যাড হবে, কারণ সেটা তো অ্যাটমসফিয়ারে রয়েছে। তাহলে যদি যোগ করো তাহলে কত হবে, 34-এর সাথে যদি যোগ করো তাহলে 48। এই 48 ইউনিট কিন্তু, এই যে 48 ইউনিট, এই 48 ইউনিট কিন্তু অ্যাট প্রেজেন্ট থেকে যাবে না। এখন কোশ্চেন যে স্যার এটা যাবে কখন, আপনি তো বললেন যেটা আউটগোয়িং সোলার রেডিয়েশন, এটা যাবে কখন, না এটা যাবে তার পরের দিন। ঠিক যেমন ধরো একটা টাবে তুমি এরকম জল নিয়েছো, এরকম টাবে এরকম জল নিয়েছো, ভর্তি ভর্তি জল নিয়েছো, এটার থেকে আউটফ্লো কখন হবে, এই টাবটার থেকে আউটফ্লো কখন হবে, যখন এটা সম্পূর্ণ ভর্তি হয়ে যাবে। তখনই কি হবে, তখনই তার মধ্যে যদি তুমি 1 বিন্দু জল দাও, তাহলে সেই 1 বিন্দু জল কিন্তু আবার নিচে গড়িয়ে যাবে, কিন্তু জলের পরিমাণটা সেম থাকবে। এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রে যে 48 ইউনিট যে আমার গ্রহণ করলো, এটা পরের দিন কি হবে, আবার তো ইনকামিং সোলার রেডিয়েশন আসবে। যেই ইনকামিং সোলার রেডিয়েশন আসবে, এই 48 ইউনিট অটোমেটিক্যালি পৃথিবীর থেকে বেরিয়ে যাবে, ওই যে বালতিতে জল উপচে পড়ার মতো 48 ইউনিট ডাইরেক্টলি তোমার চলে যাবে। এই যে জল পড়ার মতো, এখানে ভর্তি ভর্তি জল রেখেছো, এখানে 1 বিন্দু জল দিলে 1 বিন্দু জল পড়ে গেল, সেরকম ঠিক এখানে 48 ইউনিট এখানে হচ্ছে কি তোমার আছে। আবার যখন ইনকামিং সোলার রেডিয়েশন আসবে, তখন এই 48 ইউনিট আবার স্পেসে চলে যাবে। তাহলে টোটাল স্পেসে আমার কত যাচ্ছে দেখো, আগেই কত গেছে 17 আর 48 কত হচ্ছে, 17 আর 48 যোগ করো 65 ইউনিট হচ্ছে, যেটা 65 ইউনিট আমাদের বায়ুমণ্ডল এবং ভূপৃষ্ঠ যেটা গ্রহণ করেছিল সেইটা। তাহলে 65 ইউনিটের হিসেবটা বুঝতে পারলে কিভাবে কি হলো, ঠিক আছে। ইনকামিং এবং আউটগোয়িং সোলার রেডিয়েশনের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তাহলে পরের চ্যাপ্টার আমাদের কি আছে, পরের চ্যাপ্টার আছে আমাদের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা। এখন আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল এটা তোমরা পড়ে এসছো, এই বিষয়ে আমি আর বিশেষ বলছি না। তাপমাত্রা যে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয় কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা জানি, একটা আছে বিকিরণ, তারপরে কি আছে পরিচলন,
একটা আছে পরিবহন, অ্যাডভেকশন, শোষণ, তারপরে আছে শোষণ। ঠিক আছে, শোষণ। এই প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডল কিন্তু বা পৃথিবী উত্তপ্ত হয়। এখন আমরা এগুলো আর ফার্দার বলছি না, এগুলো তোমরা ডেফিনেশন গুলো একবার করে দেখে নেবে, তাহলেই কিন্তু হবে। এখন আমরা সেকেন্ড ইয়েটা সেটা ঢুকে যাব। এখন ব্যাপার হচ্ছে গিয়ে আমরা ডিস্ট্রিবিউশন বা বন্টন পড়বো, তাপমাত্রার যে বন্টন পৃথিবীব্যাপী, সেই বন্টন পড়বো। তাপমাত্রার বন্টন। তাপমাত্রা বন্টনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অনুভূমিক, দু নম্বর আছে গিয়ে উলম্ব। উলম্বকে আমরা আবার ভাগ করতে পারি, উলম্বকে আবার এখানে মন দিয়ে শুনবে, উলম্বতে আমরা আগে উলম্ব দিয়ে শুরু করব, তারপর আমরা অনুভূমিকে যাব। এখন উলম্ব যেটা আছে, এখানে আমরা অ্যাডিয়াবেটিক যে প্রসেস আছে, অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন অ্যাডিয়াবেটিক প্রসেস সম্বন্ধে দু চার কথা বলি। অ্যাডিয়াবেটিক পদ্ধতি তোমরা পড়েছ যে হচ্ছে গিয়ে বায়ুর সংকোচন এবং প্রসারণজনিত কারণের জন্য, বায়ুর সংকোচন এবং প্রসারণজনিত কারণের জন্য বায়ু উষ্ণ এবং বায়ু শীতল হয়। এখন এটা কিভাবে হচ্ছে? বায়ু সংকোচনের ফলে বায়ু উষ্ণ কিভাবে হচ্ছে এবং বায়ুর প্রসারণের ফলে বায়ু শীতল কিভাবে হচ্ছে? এখন আমরা যদি একটু ছবিতে করি অ্যাডিয়াবেটিক পদ্ধতির, এটা আমাদের পৃথিবীর সারফেস। আমি ধরে নিলাম এটা একটা পার্সেল অফ এয়ার, এরকম আছে পার্সেল অফ এয়ার, পার্সেল অফ এয়ার ধরে নিলাম। ঠিক আছে, এখন এখানটা এরকম কেন করলাম? এখানটা এরকম কেন করলাম না, এখানে এয়ার মলিকিউলস গুলো আছে, এয়ার মলিকিউলস আছে, এগুলো এগুলো সব এয়ার মলিকিউলস আছে, এখানেও এয়ার মলিকিউলস আছে, এখানে এয়ার মলিকিউলস প্রচুর আছে। এখানে যেহেতু চাপ বেশি আছে, যত তুমি সারফেসের দিকে আসবে চাপ তত বেশি হবে, অ্যাটমসফিয়ার তো আমাদেরকে প্রেসার অলরেডি দিচ্ছে, তাহলে এখানে আছে গিয়ে তোমার প্রেসার বেশি আছে এবং এখানে প্রেসার কম আছে। তাহলে অ্যাডিয়াবেটিক পদ্ধতি মানে কি হচ্ছে গিয়ে, যে পদ্ধতির মাধ্যমে বায়ুর সংকোচন এবং প্রসারণজনিত কারণে বায়ু উত্তপ্ত হয়, মানে বাইরে থেকে তাপের যোগান ছাড়াই, যে ডেফিনেশনটা তোমরা পড়ে এসছো। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে দেখো, এখানে যদি তুমি দেখো যে আমাদের সারফেসে, পৃথিবীর সারফেসে কি হচ্ছে, বাতাসের যে মলিকিউলস গুলো আছে, কণাগুলো আছে, সেই কণাগুলো কি আছে, সেই কণাগুলো কাছাকাছি আছে। এখন কোনো জিনিস যদি কাছাকাছি থাকে, ধরো দুটো হাতকে তুমি যদি এরকম ঘষা দাও, কি হবে দেখবে? গরম হবে। ঠিক দুটো এখানে যদি বায়ুর যে কণাগুলো, সেই কণাগুলো এত কাছাকাছি থাকে, সেই কাছাকাছি থাকার ফলে নিজেদের মধ্যে ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, এবং সেই ফ্রিকশনের ফলে কি হয় না, সেই ফ্রিকশনের ফলে সৃষ্টি হয় হিট। তাহলে দেখো হিট কিন্তু আসছে না, হিট কিন্তু বাইরে থেকে আসছে না, হিট কোথা থেকে সৃষ্টি হচ্ছে? এখানের যে অ্যাটমস গুলো থাকে, বায়ুর যে অ্যাটমস গুলো থাকে, সেগুলো খুব কাছাকাছি অবস্থান করার জন্য ঘর্ষণ হয়, ফ্রিকশন হয়, সেই ফ্রিকশনের জন্য তোমার কি হচ্ছে, এখানের বায়ুটা গরম হচ্ছে। এইবারে যত তুমি উপরের দিকে ওঠো, তত তুমি কি হবে, বায়ুর যে কণাগুলোর মধ্যিকার যে মাঝখানের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কম হতে থাকছে। এই যে উপরের দিকে দেখো, এখানে একটা পার্টিকেলস আছে, এখানে একটা বায়ুর কণা আছে, সুতরাং এদের মধ্যে কি ফ্রিকশন হবে? এদের মধ্যে কি ঘর্ষণ হবে? সুতরাং চাপ কম, প্রসারিত হয়ে গেল। প্রসারিত হয়ে গেলে কি, দুটো কণা দূরে চলে গেল। দূরে যেই চলে গেল, তখন কি তাদের মধ্যে ফ্রিকশন হবে, ঘর্ষণ হবে, কি যে তাপটা বরং নিয়েছিল সেটাও ছেড়ে দেবে। সুতরাং আমরা এটা এটা হচ্ছে গিয়ে বায়ুর সংকোচন এবং প্রসারণ। এখানে বায়ুটা সংকুচিত হয়ে আছে, এখানে বায়ুটা প্রসারিত হয়ে আছে, দূরে আছে। তাহলে সংকুচিত যেখানে হয়ে আছে, সেখানে তোমার হচ্ছে গিয়ে বায়ু উষ্ণ হচ্ছে, কারণ ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে। এখানে ঘর্ষণ কম হচ্ছে বা ঘর্ষণ হচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে গিয়ে তোমার এডিয়াবেটিক প্রসেস। সুতরাং আমরা দেখলাম যে এডিয়াবেটিক প্রসেসের মাধ্যমে কি হবে, বায়ু উত্তপ্ত হয়। এবং এই এডিয়াবেটিক পদ্ধতির আবার ভাগ আছে। কি ভাগ আছে? একটা হচ্ছে গিয়ে নর্মাল ল্যাপস রেট, ঠিক আছে, নর্মাল ল্যাপস রেট। দু নম্বর আছে ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট, এগুলো আমি আলোচনা করছি। দেখো
3 নাম্বার আছে ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট বা স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেটও বলা হয়। আবার একটা আছে সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট, এটা SLR মনে রাখবে, সুপার, সুপার এখানে দুটোই দেখবে একই, এটা সুপারও বলা হয়, সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট। এখন আমি প্রত্যেকটা পর আসছি, এগুলো যে কি ডেফিনেশনটা একটু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। ঠিক আছে, তোমরা পড়েছো যে ড্রাই এডিয়াবেটিক শুষ্ক বায়ু যে হ্রাস, শুষ্ক বায়ুর তাপমাত্রা হ্রাস, অ্যাকচুয়ালি সেই জিনিসটাই তোমরা হয়তো জানো না, বা ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেটটা হচ্ছে কিভাবে, বা সুপার এডিয়াবেটিক ল্যাপস রেটটা হচ্ছে কিভাবে। তাহলে এই ছবিটাতেই দেখো, প্রথমে আসছি নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট। প্রথমেই মনে রাখবে নর্মাল এডিয়াবেটিক যে ল্যাপস রেট আছে সেই ল্যাপস রেটে বায়ুর কোন রকম কিন্তু মুভমেন্ট হয় না, তার মানে বায়ু কিন্তু উপরের দিকে চলে যাবে না, বায়ু এখান থেকে উপরের দিকে উঠবে না, বায়ু কনস্ট্যান্ট থাকবে, স্থির থাকবে। তুমি যদি ওপরের দিকে ওঠো তখন যে টেম্পারেচার যেটা হ্রাস পাবে, যেটা কমবে, সেটা হবে গিয়ে নর্মাল এডিয়াবেটিক ল্যাপস রেট। এটা মাথায় ঢুকিয়ে নাও যে বায়ুটা ফিক্স থাকবে, বায়ুটার কোনো মুভমেন্ট হবে না, ভার্টিক্যাল মুভমেন্ট হবে না। এক্ষেত্রে তুমি যদি উপরের দিকে ওঠো একটা থার্মোমিটার নিয়ে বা তাপমাত্রা মাপক যন্ত্র নিয়ে তুমি যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠো, তখন বায়ুর টেম্পারেচারটা এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 1 থাকবে। তখন যে হারে টেম্পারেচারটা কমে সেটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা এনভায়রনমেন্টাল ল্যাপস রেট। এটার পরিমাণ কত না, নর্মাল ল্যাপস রেটের পরিমাণ হচ্ছে গিয়ে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি, অথবা এটাকে বলা হয় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি, দুটোই ঠিক। ঠিক আছে, এটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট বা নর্মাল অ্যাডিয়াবেটিক ল্যাপস রেট। এখন এটা কোনো সমস্যাই নেই, পরের গুলো আসছি। ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট জিনিসটিকে দেখো, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট মানে শুষ্ক বায়ুর উষ্ণতা হ্রাস। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে গিয়ে তোমার যদি এই যে আমি কি বললাম, এখানে বায়ুটা কিন্তু মুভ করছে না, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেটই সব থেকে কিন্তু বেশি দেখা যায়। এখানে কি হবে, এখানে আমরা যদি করি, এটা আমাদের পৃথিবীর সারফেস, ঠিক আছে, পৃথিবীর সারফেস, এখানের বায়ুটা কি, এখানের বায়ুটা গরম হবে এবং আস্তে আস্তে উপরের দিকে উঠবে, এখানের বায়ুটা গরম হবে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। এই যে বায়ু উপরের দিকে উঠছে, এই যে বায়ু তোমার উপরের দিকে উঠছে, এর একটা রেট থাকবে। উপরের দিকে উঠতে উঠতে কি হবে, বায়ুটার টেম্পারেচার হ্রাস পাবে, কারণ কি আমরা জানি যে উপর দিকে যত যাবে তত কি হবে, তত তার বায়ুর কণাগুলির মধ্যে প্রসারণ হবে, প্রসারণের ফলে কি হবে, প্রসারণের ফলে ওই বায়ুটার টেম্পারেচার আস্তে 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 কমতে থাকবে। সুতরাং এই যে বায়ুটা উপর দিকে লিফট করছে বা উপর দিকে উঠছে বা অ্যাসেন্ড করছে, এই বায়ুটা যে হারে টেম্পারেচারটা ছাড়ছে বা ছেড়ে দিচ্ছে বা যে হারে শীতল হচ্ছে, কারণ আমরা জানি যত উপরের দিকে যাবে তত কি, তত প্রসারিত হবে এবং একটা নির্দিষ্ট রেডিয়েশনের খুব কম অংশ পৌঁছাবে, উপরের অংশ শীতল, তার ফলে কি হবে, বায়ুটাও আস্তে আস্তে শীতল হতে থাকবে। শীতল হতে থাকা মানে কি, যে তাপটি ওর মধ্যে ছিল সেই তাপটিকেও ছেড়ে দেবে। ঠিক আছে, সেই তাপটিকে যে হারে ও ছাড়তে থাকবে সেটাই হবে গিয়ে DALR, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট। এটার পরিমাণ কত, এটা 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। ঠিক আছে, এটা ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট। এখন স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট কি, বা আর্দ্র বায়ুর শুষ্ক তাপ হ্রাস এটাকে বলা হয়। এটা কি, মন দিয়ে শুনে এর ব্যাপারটা কি হয়। ব্যাপারটা হয় এইভাবে যে এটা আমাদের আর্থ সারফেস, এটা আর্থ সারফেস আছে, এবং এখানে ধরো কনডেনসেশন লেভেল আছে, তার মানে এখানে বায়ুটা গেলে কনডেন্স করবে, মানে বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প যেগুলো থাকবে সেগুলো জমে মেঘ বা ক্লাউডে ফর্ম হয়ে যাবে। এখন এখান থেকে বায়ুটা কি হবে, বায়ুটা ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট নিয়ে আসবে, তাই তো, ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট নিয়ে আসবে, কারণ আমরা জানি বায়ু যখন উপর দিকে অ্যাসেন্ড করবে তখন হচ্ছে কি তোমার ড্রাই এডিয়াবেটিক ল্যাপস রেট হারে কমতে থাকবে। এখন উপর দিকে আস্তে আস্তে ও এই লেভেলে এসে পৌঁছালো, ঠিক আছে, কনডেনসেশন লেভেলে এসে পৌঁছালো। কনডেনসেশন লেভেলে এসে পৌঁছিয়ে ও কি সৃষ্টি করবে, ও এখানে এসে মেঘের সৃষ্টি করবে, এখানে
মন দিয়ে শোনো, এখানে মেঘের সৃষ্টি করবে। সুতরাং ও আসলো কততে? আসলো আজকে 9.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি হারেও কিন্তু আসলো, এসে এখানে কনডেনসেশন লেভেলে পৌঁছালো, কনডেনসেশন লেভেলে এসে পৌঁছালো। ঠিক আছে, এখানে এসে পৌঁছেও কি করবে, এখানে এসে পৌঁছে ওকে যে কনডেন্স হবে, তার মানে কি কনডেন্স যখন হবে তখন ও তো তাপ রিলিজ করবে, তাপ ত্যাগ করবে, মানে এটা ঘনীভবনের যে লিন তাপ, ঠিক আছে, যেটা ও রিসিভ করেছিল। এই যে মেঘ ফরমেশন হলো, জলীয় বাষ্পটা তখন জমে মেঘে পরিণত হলো, তখন কি ঘনীভূত হলো, তখন কি হবে, তখন ও হিট রিলিজ করবে, কি হিট রিলিজ করবে, তাই তো, মানে তাপ কিছু ছাড়বে। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কি আশেপাশের যে সমস্ত বায়ুগুলো আছে, আশেপাশের এই দিকের বলো বা আরো ফার্দার বলো, আমি স্মল স্কেলে করেছি, ছোট স্কেলে করেছি, আশেপাশের বায়ুগুলো কিরকম, আশেপাশের বায়ুগুলো আছে ঠান্ডা। তাহলে ধরো আশেপাশের বৃহৎ অঞ্চল জুড়ে বায়ু আছে ঠান্ডা, আর এই মেঘের আশেপাশে বায়ু আছে কি, মেঘের আশেপাশে বায়ু আছে গরম। এখন কি হবে ব্যাপার, এ ঠান্ডা এ গরম, এ ঠান্ডা থাকতে দেবে কি, এ বলবে তুই ওপরে যা আগে। এই যে বায়ুটা, এই যে বায়ুটা, যে গরম বায়ুটা বা যে গরম হিটটা, আশেপাশের যে হিটটার ফলে যে বায়ুটা গরম হলো, সেই বায়ুটা আবার উপরের দিকে লিফট করবে। এটাকেই বলা হয় স্যাচুরেটেড এডিয়াবেটিক ল্যাপস রেট, SALR, বা ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। তার মানে দেখো এখানটা উষ্ণ হয়ে গেল, কিন্তু আশেপাশের বায়ুগুলো কি, আশেপাশের বায়ুগুলো আমার আছে শীতল আছে। তার ফলে কি হবে, এখানের বায়ুটা কি করবে, আবার উপরের দিকে মুভ করবে, কারণ এখানে আশেপাশে কি শীতল কন্ডিশন আছে, ও কি সরাসরি আবার ওপরের দিকে ঠেলে দেবে। সুতরাং ওপরের দিকে যেই ঠেলে দেবে, ও ওপরের দিকে যত যেতে থাকবে টেম্পারেচার তো কম হতে থাকবে, কারণ আমরা জানি যত উপরের দিকে যাবো টেম্পারেচার কিন্তু কম হতে থাকবে। সুতরাং এই বায়ুটার টেম্পারেচারও আস্তে 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 কিন্তু কমতে থাকবে। কত হারে কমতে থাকবে, 4.8 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি, আর হচ্ছে গিয়ে 5 ডিগ্রি সেন্টিগ্রেড পার হচ্ছে কিমি। ঠিক আছে, এই হারে কমতে থাকবে, এটাকেই বলা হয় ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেট। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে আশা করি এই জিনিসগুলো। আমরা পরেরটাতে আসবো। পরে আছে গিয়ে তোমার একটা আছে সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট। কি সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট, এটা কি সুপার সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট। সুপার মানে নামটা শুনেই বুঝতে পারছো যে এর নিশ্চয়ই কিছু ব্যাপার জড়িয়ে আছে। এটা কোথায় হবে না, মনে রাখবে এটা হয় নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল, না হয় হবে এটা উষ্ণ মরু অঞ্চল। কিছু কিছু সময় টেম্পারেচার এত বেশি হয়ে যায়, কারণ নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সবাই যে এখানে ইনসুলেশনের পরিমাণ বেশি আছে। ইনসুলেশনের পরিমাণ বেশি থাকার জন্য কি হয়েছে, ইনসুলেশনের পরিমাণ বেশি থাকার জন্য এখানে বায়ুটা সব থেকে বেশি গরম হয়, এবং কনভেকশন যে পরিচালন যে স্রোত, সেই স্রোত অনেক দূর পর্যন্ত দেখা যায়। ঠিক আছে, এখন নিরক্ষীয় অঞ্চলে কি হবে, নিরক্ষীয় অঞ্চলে কিছু কিছু সময় কিছু কিছু জায়গায়, এটা সব জায়গায় দেখা যায় না সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট। ঠিক আছে, এত বেশি টেম্পারেচার হয়ে যায়, এত বেশি হিট হয়ে যায় যে বায়ুটা খুব দ্রুত উপর দিকে উঠতে থাকে। যেই দ্রুত উঠতে থাকবে সেই ওর মধ্যে থাকা টেম্পারেচারও দ্রুতভাবে কিন্তু ফল হতে থাকবে। ঠিক আছে, দ্রুতভাবে কিন্তু ফল হতে থাকবে। এটা কি, এটা উষ্ণ মরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চল, এটা দেখা যায়। এটার হার কত না 30 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। তার মানে দেখো প্রত্যেক কিমিতে প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার কিন্তু ফল করবে। তাহলে এটা কোথায় দেখা যেতে পারে না উষ্ণ মরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চল। এটা মনে রাখবে, যে বেশি গরমও হয় তাড়াতাড়ি, সে ঠান্ডাও হয় কিন্তু খুব তাড়াতাড়ি। এটা মানুষের ক্ষেত্রে হোক, এটা প্রতিটা জিনিসের ক্ষেত্রে হোক। সুতরাং উষ্ণ মরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চলে তোমার এই সুপার এডিয়াবেটিক যে ল্যাপস রেট, সেই সুপার এডিয়াবেটিক ল্যাপস রেট কিন্তু দেখা যেতে পারে। এখন এইগুলো গেল উলম্ব ডিস্ট্রিবিউশনের যে এডিয়াবেটিক প্রসেস, সেই এডিয়াবেটিক প্রসেস, সেই প্রসেস। এখন উলম্ব ডিস্ট্রিবিউশনে কি হয়, উলম্ব ডিস্ট্রিবিউশনে আমরা জানি, উলম্ব যদি আমরা উপর থেকে তোমার হচ্ছে কি উলম্ব ডিস্ট্রিবিউশনে কি হয়,
উলম্ব বন্টনে কি হয়, আমাদের যে বায়ুমণ্ডলের যে লেয়ার গুলি আছে সেই বায়ুমণ্ডলের লেয়ার গুলির বৈশিষ্ট্য বিভিন্ন রকম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। ট্রপোস্ফিয়ারে একরকম আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে একরকম আছে, তারপর হচ্ছে কি তোমার মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে, এক্সোস্ফিয়ারে, ম্যাগনেটোস্ফিয়ারে একরকম আছে। এখন প্রতিটা লেয়ারে যে টেম্পারেচার হ্রাসের হার যে বিভিন্ন রকম, সেটাকেই বলা হয় উলম্ব ডিস্ট্রিবিউশন। এখন ট্রপোস্ফিয়ারে কি হয়, এগুলো সবাই জানো, আমি আলোচনা করে দিচ্ছি, লিখার কিছু নেই। ট্রপোস্ফিয়ারে যত তুমি উচ্চতা বৃদ্ধি পায়, যত তুমি উপরের দিকে যেতে থাকবে, তত কি হয়, টেম্পারেচারটা আস্তে 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 কমতে থাকে। তাহলে আমরা দেখছি ট্রপোস্ফিয়ার আস্তে আস্তে কমতে থাকে, এন্ড দ্য এন্ড অফ ট্রোপোপজে গিয়ে টেম্পারেচার হয় প্রায় হচ্ছে গিয়ে তোমার কত ডিগ্রি হচ্ছে, -57 থেকে -60 ডিগ্রির কাছাকাছি। এরপরে কি হবে, স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, স্ট্র্যাটোস্ফিয়ার আবার যে তুমি যে উপরে উঠতে থাকবে, টেম্পারেচার আস্তে 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 বাড়তে থাকবে, এবং স্ট্র্যাটোপোজে টেম্পারেচার হয়। থার্ডলি মেসোপোজে কি হয়, মেসোপোজে আবার যে উঠতে থাকবে সেই টেম্পারেচার কম হতে থাকবে। মেসোপজে যখন তুমি পৌঁছাবে তখন টেম্পারেচার প্রায় -100 ডিগ্রি বা 130 ডিগ্রির কাছাকাছি অবস্থান করে। মেসোস্ফিয়ার থেকে যত তুমি আবার উপর দিকে উঠতে থাকো, এক্সোস্ফিয়ার বলো বা থার্মোস্ফিয়ার বলো বা ম্যাগনেটোস্ফিয়ার বলো, এগুলোতে কি হয়, এগুলোতে টেম্পারেচার আর কমে না, টেম্পারেচার বাড়তেই থাকে। এটা গেল উলম্ব বন্টন। কারণ টেম্পারেচারের অনুভূমিক বন্টন আছে। কি অনুভূমিক বন্টন? অনুভূমিক বন্টন ভূপৃষ্ঠে আমরা অনুভূমিক বন্টন আইসোথার্মের সাহায্যে দেখাই। কি আইসোথার্মের যে বন্টন, সেই আইসোথার্মের বন্টনের সাহায্যে দেখানো হয়। আরোহমিক বন্টন হচ্ছে কি, নিরক্ষরেখা থেকে উত্তর এবং দক্ষিণে আমরা যদি সম তাপমাত্রা বিশিষ্ট অঞ্চলগুলোকে যোগ করে আইসোথার্ম অঙ্কন করি, তাহলে আইসোথার্মের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তাপমাত্রার যে বন্টন, সেই তাপমাত্রার বন্টনকে আমরা কিন্তু দেখাতে পারি। এখন তাপমাত্রার যে বন্টন, সেটাকে আমরা দুটো ভাগে দেখাতে পারি। একটা হচ্ছে গিয়ে জুলাই মাসের বন্টন, আর একটা হচ্ছে জানুয়ারি মাসের বন্টন, আইসোথার্মের বন্টন, জানুয়ারি মাসের বন্টন। এখন জুলাই কেন বা জানুয়ারি কেন? ঠিক আছে, আমরা জানি 21শে জুন তারিখে কি হয়, 21শে জুন তারিখে কি হয়, কর্কটক্রান্তি রেখার উপর কর্কটক্রান্তি যে রেখা আছে, কর্কটক্রান্তি রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। আর জানুয়ারি মাসে কি হয়, যদি আমি জানুয়ারি মাস দেখি, জানুয়ারি মাস মানে কি, এটা সূর্য যখন দক্ষিণ গোলার্ধে থাকে, দক্ষিণ গোলার্ধে, তার মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 22শে যে ডিসেম্বর, মকর যে রেখা আছে, মুকুর যে ক্রান্তি রেখা, তার উপর লম্বভাবে কিরণ দেয়। আর লিখছি না। তার মানে দেখো, আমরা ধরছি জুলাই মাস, আবার জানুয়ারি মাস। জুলাই মাসে কি হচ্ছে, জুলাই মাসে আমরা জানি যে 21শে জুন তারিখে আমাদের যে সূর্য পারপেন্ডিকুলার লম্বভাবে কিরণ দেয় কর্কটক্রান্তি রেখার উপর, কিন্তু আমরা 21শে জুন তারিখেরটা নিচ্ছি না। কারণ এখানে অন্যরকম একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে তোমার, যেটার পরিমাপটা করা হয় আইসোথার্ম গুলো, সেটা হচ্ছে ওয়েট এডিয়াবেটিক ল্যাপস রেটকে হিসেব করে। তাহলে ওয়েট কখন হবে না, যখন বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কখন হবে না, বৃষ্টিপাত হবে গিয়ে তোমার জুলাই মাসে। জুন মাসে সেইভাবে তো বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাত আর হয় তোমার হচ্ছে গিয়ে কোন মাসে হয়, জুলাই মাসে হচ্ছে। তাহলে সেই জন্য আমাদের আইসোথার্মের ক্যারেক্টারিস্টিক গুলোকে জুলাই মাসের নেওয়া হচ্ছে। সেম টু সেম একই জানুয়ারি মাস, 22শে ডিসেম্বর তারিখে মকরক্রান্তি রেখার উপর কিরণ দিল, কি হচ্ছে, বৃষ্টিপাত জানুয়ারি মাসে হচ্ছে বলে জানুয়ারি মাসের আইসোথার্মের বৈশিষ্ট্যগুলোকে নেওয়া হচ্ছে। এইবারে ম্যাপে দেখো ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রথমে দেখো জুলাই মাস, এই যে আমরা আইসোথার্ম বের করেছি, এই যেগুলো টানা আছে সেগুলো হচ্ছে আইসোথার্ম, এই যে বিভিন্ন কন্টিনেন্ট এবং ওশিয়ানের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কি জুলাই মাসের
যে আইসোথাম, সেই জুলাই মাসের আইসোথাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই মাস মানে হচ্ছে কি আমাদের যে উত্তর গোলার্ধ, সেই উত্তর গোলার্ধে হচ্ছে কি গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে হচ্ছে শীতকাল। দেখো এখানে বৈশিষ্ট্যগুলো, প্রধান বৈশিষ্ট্য দেখো, এই যে আফ্রিকা আছে, এই যে আফ্রিকা আছে, এখানে আফ্রিকা আছে, এখানে গ্রিনল্যান্ড আছে, এবং এখানে হচ্ছে গিয়ে তোমার আমেরিকা আছে, এখানে মোজাবি ডেজার্ট আছে বা গ্রেট বেসিন ডেজার্ট আছে। তাহলে উত্তর গোলার্ধের যেগুলো আছে আফ্রিকা, এখানে আইসোথাম যেহেতু করা নেই, আইসোথাম গুলো থাকে গোলাকার, এখানে গোলাকার থাকবে। এখানে যে মরুভূমিগুলো থাকবে, যে এখানে মরুভূমি থাকবে, এখানে গোলাকার থাকবে। গ্রিনল্যান্ডও কি, গ্রিনল্যান্ড হচ্ছে কি তোমার শীতল মরুভূমি, এখানেও গোলাকার থাকবে, এবং এখানেও হচ্ছে কি তোমার গোলাকার থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য পাচ্ছি যে কন্টিনেন্টের অভ্যন্তর ভাগগুলিতে উষ্ণতার পরিমাণ বেশি হবে এবং মরুস্থলগুলিতে সব থেকে বেশি হবে, এবং এখানে আইসোথামগুলি গোলাকার থাকবে। ঠিক আছে, এখানে আইসোথাম যে রেখাগুলি আছে, সেই রেখাগুলি কি, সেই রেখাগুলি দেখো স্থলভাগে উপরের দিকে বেঁকে গেছে এবং জলভাগে নিচের দিকে বেঁকে গেছে। ঠিক আছে, এবার বাঁকাটা কেন হয়েছে? বাঁকাটা হয়েছে হচ্ছে কি তোমার জলভাগ এবং স্থলভাগের বন্টনের কারণে, কারণ এখানে আবার সেই স্পেসিফিক হিটের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু জড়িয়ে আছে। তার মানে ধরো এখানে একটা ল্যান্ড আছে, আমরা জানি ল্যান্ড সব থেকে বেশি জলের তুলনায় বেশি উত্তপ্ত হয়, আর এই চারিপাশে জল আছে। ঠিক আছে, এখন এখানে যদি সূর্যরশ্মি পড়ে, এই যে স্থলভাগে সব থেকে বেশি, ধরো এখানে 30 ডিগ্রি, এই ধরো একটা এখানে আমি একটা অক্ষরেখা টানলাম। ঠিক আছে, এই অক্ষরেখাতে ধরো, এই অক্ষরেখাটাই ধরো এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে। আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে। সুতরাং এই স্থান বরাবর কি হবে, এই স্থান বরাবর স্থলভাগে কি হবে, স্থলভাগ সব থেকে দ্রুত বেশি উত্তপ্ত হয়, কারণ স্পেসিফিক হিট স্থলভাগের সব থেকে আমরা জানি বেশি। স্থলভাগের বেশি হওয়ার ফলে কি হবে, এখানে টেম্পারেচার ধরো আছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু জলভাগ ধরো এই একই অক্ষরেখাতে জলভাগ তত তাড়াতাড়ি কিন্তু গরম হতে পারে না, এখানে আছে ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আইসোথাম আমরা টানবো কিভাবে? 30-এর সাথে 40 যাবে কি, 30-এর সাথে 30 যাবে, 40-এর সাথে 40 যাবে। সুতরাং আইসোথাম যেখানে যেখানে 40 থাকবে সেখানে যাবে, তখন আইসোথামটা কি হবে, এরকম ভাবে হবে। ধরো এখানে 40 আছে, 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 আইসোথামটা এইভাবে হবে। তার মানে আইসোথাম গুলো কিন্তু বাঁকছে। আবার জলভাগে কি, জলভাগে বেশি বাঁকছে না কেন? কারণ জলভাগের বেশি স্থান জুড়েই হচ্ছে কি টেম্পারেচার একই রকম থাকছে বলে জলভাগে সেই রকম ভাবে কিন্তু বাঁকছে না। সুতরাং এই যে এই অক্ষরেখা বরাবর টেম্পারেচার হওয়ার কথা ছিল কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার কথা ছিল কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এখানে 30 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি। এই যে দুটোর টেম্পারেচারের যে পার্থক্য, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় আইসোথার্মাল অ্যানোমালি। কি বলা হচ্ছে? আইসোথার্মাল অ্যানোমালি, মনে রাখবে কি বলা হচ্ছে, একই অক্ষরেখা বরাবর আইসোথার্মাল অ্যানোমালি। একই অক্ষরেখা বরাবর যখন হচ্ছে গিয়ে উষ্ণতার যে আমরা পার্থক্য পাচ্ছি, সেটাকে আমরা বলছি আইসোথার্মাল অ্যানোমালি। এখন বাঁকটা কেন হচ্ছে বুঝলাম, বাঁকটা হচ্ছে কি উষ্ণতার জন্য। ধরো এখানে 40 ডিগ্রি থাকার কথা, কিন্তু 40 ডিগ্রি নেই। এখানে কি হচ্ছে, এটা ধরো 10 ডিগ্রির এটা আইসোথাম, এটা হচ্ছে কি 10 ডিগ্রির আইসোথাম। সুতরাং যেখানে যেখানে 10 ডিগ্রি আছে সেখানে সেখানেই গেছে, এখানে 10 ডিগ্রি, সুতরাং সেখান দিয়ে 10 ডিগ্রির আইসোথামটা গেছে। তাহলে আমরা এখানে জুলাই মাসেরটা যদি দেখো, জুলাই মাসের ক্যারেক্টারিস্টিক হিসেবে আমরা বলতে পারি যে হচ্ছে কি তোমার উত্তর ভাগের আইসোথামগুলি, এখানে বেশি আইসোথাম যদিও নেই, উত্তর ভাগের বা জুলাই মাসে উত্তর ভাগের যে আইসোথামগুলি আছে, সেই আইসোথামগুলি স্থলভাগ এবং জলভাগের কাছে বেশি বেঁকে গেছে। ঠিক আছে, এবং সেই অপেক্ষায় দক্ষিণ গোলার্ধে কিন্তু বাঁক কম, কারণ দক্ষিণ গোলার্ধে সেই সময় সেইভাবে স্থলভাগ না থাকার জন্য আইসোথামের বৈশিষ্ট্যগুলি কিন্তু সেইভাবে কিন্তু পরিবর্তিত হয়নি। আইসোথামগুলি স্থলভাগের উপর উত্তরে বেঁকে গেছে, কিছু কিছু জায়গায় উত্তরে দেখে, বেশিরভাগই হচ্ছে কি উত্তরে বেঁকে গেছে, এখানে যদিও নেমে এসছে, বেশিরভাগই উত্তরে বেঁকে গেছে। এবং জলভাগে যদি দেখো, জলভাগে কি হয়েছে, জলভাগে এগুলো তোমার দক্ষিণের দিকে নেমে এসছে, দক্ষিণের দিকে কিন্তু নেমে এসছে। ঠিক আছে, এইবারে যদি আমরা জানুয়ারি মাসে দেখি, এগুলো একবার রিডিং পড়ে নেবে নোটসে। জানুয়ারি মাসে মানে কি, জানুয়ারি মাসে যদি আমরা দেখি,
জানুয়ারি মাসের আইসোথার্ম যদি আমরা দেখি তাহলে দেখবো জানুয়ারি মাসে আমাদের কি বলেছি না, জানুয়ারি মাসে যে মকর যে ক্রান্তি রেখা আছে সেই মকর ক্রান্তি রেখার উপর সূর্য হচ্ছে গিয়ে লম্বভাবে কিরণ দেয়। এখানে সব থেকে বেশি উত্তর গোলার্ধের তোমার হচ্ছে যে আইসোথার্ম গুলি আছে সেগুলি একবারে কাছাকাছি অবস্থান করছে, কারণ উত্তর গোলার্ধে শীতকাল, টেম্পারেচারের পার্থক্য স্থলভাগে কিন্তু সেইভাবে হচ্ছে না, সেই জন্য কি হচ্ছে স্থলভাগে হচ্ছে গিয়ে আইসোথার্ম গুলি কিন্তু কাছাকাছি অবস্থান করছে। কিন্তু দক্ষিণ গোলার্ধে যদি দেখো, দক্ষিণ গোলার্ধে আইসোথার্ম গুলো পুরোপুরি একবারে কিছু কিছু জায়গায় সমান্তরাল ভাবে অবস্থান করছে এবং কিছু জায়গায় স্থলভাগ আছে, সেখানে কিছু জায়গায় বাঁক নিয়েছে। উত্তর গোলার্ধে আইসোথার্ম গুলি স্থলভাগে কি হয়েছে, স্থলভাগে নিরক্ষরেখার দিকে বেঁকে গেছে এবং জলভাগে সেগুলি উত্তরের দিকে বেঁকে গেছে। এটা এটা আবার কেন হচ্ছে, এটা আবার সেই কনসেপ্ট যেটা আইসোথার্মাল যে অ্যানোমেলি হয় সেই আইসোথার্মাল অ্যানোমেলির জন্য হচ্ছে। ঠিক আছে, এগুলো ক্যারেক্টারিস্টিক গুলো এবারে পড়বে এবং তাপ বিষুবর কোথায় অবস্থান আছে না আছে এগুলো পড়ে। তাপ বিষুব রেখা সবসময় নিরক্ষরেখার 5 ডিগ্রি যে উত্তর, সেই 5 ডিগ্রি উত্তরে কিন্তু অবস্থান করে। ঠিক আছে, আর সব থেকে শীতলতম জায়গায় যে ভারকোয়ানোক্স, সাইবেরিয়াতে যে ভারকোয়ানোক্স আছে, সাইবেরিয়ার যে ভারকোয়ানোক্স সেটাতে আছে। আর এখানে তাহলে কি কি বৈশিষ্ট্য বললাম মনে রাখবে, উত্তর গোলার্ধে আইসোথার্মগুলি পাশাপাশি থাকবে। স্থলভাগে রেখাগুলি কি হবে, স্থলভাগে রেখাগুলি দক্ষিণ গোলার্ধের দিকে বেঁকে আসবে এবং হচ্ছে গিয়ে জলভাগে উত্তরের দিকে বেঁকে যাবে। এবং তোমার হচ্ছে গিয়ে দক্ষিণ গোলার্ধে যে আইসোথার্মগুলি থাকবে জানুয়ারি মাসে, সেগুলো বেশি বাঁক নেবে না, পুরোপুরি সমান্তরাল ভাবে বিস্তৃত থাকবে। সুতরাং এইগুলো গেল আমার হচ্ছে গিয়ে উষ্ণতার যে অনুভূমিক যে বন্টন, সেই অনুভূমিক বন্টন। এগুলো বই থেকে একবার এদের ক্যারেক্টারিস্টিক গুলো একবার পড়ে নেবে, ঠিক আছে, তাহলে কিন্তু হবে। তাপমাত্রার ভিত্তিতে পৃথিবীর কটি জোন আছে? পৃথিবীর জোন কটি? 3টি জোন আছে। কি কি জোন আছে? একটি হচ্ছে উষ্ণ জোন বা উষ্ণ অঞ্চল, উষ্ণ জোন বা উষ্ণ অঞ্চল। একটি হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। আরেকটি আছে গিয়ে তোমার হিমমণ্ডল বা হিম অঞ্চল। এগুলো তো জানো সবাই। এটা কত, এটা 0 থেকে 23.5 ডিগ্রি বোথ নর্থ এন্ড সাউথ। এটা হচ্ছে কি 23.5 থেকে 66.5 ডিগ্রি নর্থ সাউথ, যেটা দুটোই আছে। এটা আছে 66.5 থেকে 90 ডিগ্রি নর্থ এন্ড সাউথ। ঠিক আছে, এটা যদি ভাগটা এইভাবে করো পৃথিবীর, এটা 23.5 নর্থ, এটা 23.5 সাউথ, এটা 66.5 নর্থ, এটা হচ্ছে গিয়ে 66.5 ডিগ্রি সাউথ, আর এটা হচ্ছে 90, এটা 90। তাহলে এটা হচ্ছে গিয়ে উষ্ণমণ্ডল, উষ্ণমণ্ডল। এটা আছে গিয়ে নাতিশীতোষ্ণ মণ্ডল। এগুলো তো তোমরা বলার কিছু নেই, এগুলো সবাই জানো। আর এটা আছে কি তোমার হিমমণ্ডল। এই হচ্ছে গিয়ে তাপমাত্রার ভিত্তিতে আমাদের যে জোনগুলো আছে সেই জোন। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?